তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো আজকে ভাই আমরা চলে আসছি পদার্থের পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের ভাই লেকচার নাম্বার 2-তে, ঠিক আছে? তো লেকচার নাম্বার 1টা আশা রাখি সবাই আপনারা দেখে আসছেন। হ্যাঁ, যদি লেকচার নাম্বার 1টা যদি দেখে না আসেন তাহলে প্লিজ একটু দয়ার করে লেকচার নাম্বার 1টা দেখে আসবেন। হ্যাঁ, লেকচার নাম্বার 1 যদি না দেখেন লেকচার নাম্বার 2 কিছুই বুঝবেন না, ঠিক আছে? বোঝাই যাচ্ছে ভাই, এটা তোমাদের একটা মুভির সিরিজের মতো চলতেছে। যেই সিরিজের ভাইয়া কয়টা এপিসোড হবে সেই এপিসোড আমি ডিসাইড করব। মুভি সিরিজ দেখো না, এক একটা মুভির সিরিজের এপিসোড কয় ঘন্টা করে থাকে ভাই? 1 ঘন্টা করে থাকে। তখন তো তোমাদের সিরিজ দেখতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যখনই ভাই লেকচারের কোনো একটা সিরিজ দেয়, এটা তো একটা চ্যাপ্টারের সিরিজই চলতেছে, তাই না? যখনই ভাই চ্যাপ্টারের একটা সিরিজ দিই তখনই তো ভাইয়া দেখতে আর ভালো লাগতেছে না, ঠিক আছে ভাই? কারণ কি, এখানে আপনার ভাই সেই ওই যে সেই অ্যাডাল্ট সিনগুলো নাই, ঠিক আছে? সেই কিছু উল্টাপাল্টা যে সিন, সেই সিন তো ভাই আপনার এখানে হয় না, তাই ভাই আপনার ভিডিও কেন দেখবো? কিন্তু ব্যাপারটা হলো ভাইয়া, তোমাদের এই কি বলে ডোপামিন ছাড়া এই ভিডিওগুলো দেখেই তোমার ক্যারিয়ার বা তোমার ফিউচার ভাইয়া এনশিওর করা পসিবল, ঠিক আছে? আমি বলতেছি না সিরিজ দেখা খারাপ, আমি নিজেও মাঝে মাঝে দেখি, কোনো সমস্যা নেই। বাট এইচএসসি লাইফে সবার আগে প্রায়োরিটি হবে এইটা, ঠিক আছে? সিরিজ দেখা যাবে বছরে একবার, ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো ভাই আজকের লেকচার নম্বর 2টা আসেন শুরু করা যাক। তাহলে ভাই লেকচার নাম্বার 1-এ কী পড়ছিলাম ভাই? লেকচার নাম্বার 1-এ কেমিস্ট্রির কিছু কথাবার্তা চলতেছিল, সেই আগের জিনিসই ভাই, ফর্মুলা, ঠিক আছে? ব্যাসার্ধের ফর্মুলা, বেগের ফর্মুলা, শক্তির ফর্মুলা অনেক আগে থেকে ভাই দেখা হয়েছে। কিন্তু ভাই নতুন একটা জিনিস আমরা দেখছিলাম, সেটা কি নিউক্লিয়াসের ভিতরের কিছু জিনিসপাতি, যেটা তোমরা আগে কখনো দেখো নাই। তো ভাই আজকে আমরা এর পর থেকে ভাই কন্টিনিউ করবো, ঠিক আছে? তো বাট তার আগে, কন্টিনিউ করার আগে তোমাদের আসো শক্তি স্তর থেকে একটু ঘুরায় নিয়ে আসা যাক, ঠিক আছে? অনেকে বল ভাই এত ঘোরার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? একে তো এই সাবজেক্টে এরকম ঘোরাঘুরি তো পছন্দ আমরা করি না, বাট তোমাদের পছন্দ করো বা না করো, আমি তো তোমাদেরকে মাস্ট ঘুরাবো, ঠিক আছে? চলো ভাই ঘুরে আসা যাক। এখন ব্যাপারটা হলো ভাই, শক্তি স্তরের ক্ষেত্রে কার শক্তি স্তর নিয়ে ভাই কথা বলবেন? আসলে আমাদের সবার আইডিয়াল বাচ্চাকে ভাই, আমাদের সবার আইডিয়াল বাচ্চা হলো হাইড্রোজেন, তাই না? মানে একই ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। যেহেতু বোর আমাদের একই ইলেকট্রন নিয়েই কথা বলছিল, পরে তো জোর করে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, বাকি সবাই, ঠিক আছে, জোর করে একটা ইলেকট্রন বানাইছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট ব্যাপারটা হলো আমরা এখানে শক্তি স্তরে হাইড্রোজেনের শক্তি স্তরটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। ভাই কেন বলবেন? খুবই ইম্পর্টেন্ট কিছু ভাই ডাটা এখান থেকে আমরা উঠাবো, সো ভালো করে তাকাও, ঠিক আছে? জি ভাই দেখেন, ঠিক আছে, আপনি দেখাবেন, আমাদের দেখতেই হবে, না দেখা যাবোই বা কই, ঠিক আছে? তোমাদের কোনো অপশনও নাই, দেখতে হবেই। তো ভাই দেখো, সবার আগে একটা ভাই গ্রাফ আঁকা হয়েছে, ঠিক আছে? ওয়াই ভার্সেস এক্সে। ভাই ওয়াইতে কী দিবেন, এক্সে কী দিবেন, ঠিক আছে? ধরো ওয়াইতে ধরো আমরা দিলাম হলো শক্তি লেভেল, ঠিক আছে, বা শক্তির মান বা এনার্জি লেভেল যাই বলো, ঠিক আছে? ইংলিশে লিখলাম আমি এনার্জি লেভেল লিখলাম, ঠিক আছে? এনার্জি লেভেল, ঠিক আছে? ধরো আমি ওয়াই এক্সিসে কী লিখলাম ভাইয়া? ওয়াই এক্সিসে আমি লিখলাম হলো তোমাদের এনার্জির লেভেল। আর ভাইয়া এক্স এক্সিসে কী লিখবেন? এক্স এক্সিসে ধরো তোমার লিখলাম হলো কক্ষপথের সংখ্যা। অনেকে বলো ভাইয়া বাংলা ইংলিশে লেখার মানে কি? যাতে তোমরা বাংলা ভার্সনটাও ইংলিশ বুঝো, ইংলিশ ভার্সনটাও যাতে বাংলা অ্যাডাপ্ট হয়ে যায়, ঠিক আছে? কক্ষপথের সংখ্যা বা শেল নাম্বার, আর ভাই এনার্জি লেভেল বা শক্তি স্তর, ওকে ভাইয়া? এখন তুমি যদি ভাই আমাকে বলো যে ভাই হাইড্রোজেনের 1 নম্বর কক্ষপথে কি পরিমাণ শক্তি থাকে? হাইড্রোজেনের 1 নম্বর কক্ষপথে ভাইয়া কি পরিমাণ শক্তি থাকে? অনেক বলে ভাইয়া শক্তি, ঠিক আছে, ভালো কথা জিজ্ঞেস করলেন, বাট দরকার কি? আমাদের তো ফর্মুলা আছে, ফর্মুলা দিয়ে ইজিলি বের করা যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ফর্মুলাটা ইউজ করে আমার একটু বলো যে 1 নম্বর শক্তি স্তরে শক্তিটা ভাই কত থাকবে? তাহলে অনেকে বলে ভাই 1 নম্বর শক্তি স্তরে আপনার শক্তি থাকবে কত বলো তো? ভাই 1 নম্বরে আপনার থাকবে শক্তি হলো n = 1a, ঠিক আছে? n = 1a। ভাই আমার শক্তির যে ভ্যালুটা থাকবে, ফর্মুলা কি শিখেছিলাম ভাই? ফর্মুলা শিখেছিলেন, মনে আছে? না ভাই মনে নেই, আচ্ছা মনে করে দিই। ফর্মুলা তোমার ছিল হলো এনার্জি = -13.6 ইন্টু z²/n², ঠিক আছে? একক হিসেবে একক হলো আমার ইলেকট্রোভোল্টে, ঠিক আছে? যদি কেউ এটা জুলে নিতে চায় 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাই গুণ করে নিতে হবে, ঠিক আছে? ভাই একক সাথে মনে থাকে, হ্যাঁ, উল্টাপাল্টা মনে রেখো না। শক্তির মান কি? -13.6। একক কি ভাই জানি না, ঠিক আছে? একক মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, যা ইচ্ছা তাই বসে দিতেছে, হ্যাঁ? এককটা ভাইয়া দেখতে হবে, ওকে? তাহলে ভাই n = 1 মানে তো বুঝে যাচ্ছে, যেহেতু আপনি ভাই হাইড্রোজেন নিয়ে কথা বলতেছেন, ভাই কাকে নিয়ে কথা বলা হচ্ছে? এই যে গ্রাফটা যেটা আঁকতেছি, ঠিক আছে, এটা হলো হাইড্রোজেনের জন্য আঁকা হচ্ছে। যেহেতু আপনি হাইড্রোজেনকে নিয়ে কথা বলতেছেন, তার মানে আপনার জেড এর ভ্যালু কত হবে? 1, n এর ভ্যালু কত? 1। তার মানে ভাই ফার্স্ট যে ডাটাটা সেটা হবে ভ্যালু কত? সেটার ভ্যালু হলো ভাই -13.6 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে? n = 1 এর জন্য, ওকে, বুঝলাম। তারপর আসো, তারপরে আসেন, তারপরে ভাই দেখা গেল যে আচ্ছা ঠিক আছে, আপনি n = 1 লিখলেন, আচ্ছা ভাই, তারপর আপনি ধরেন লিখলেন হলো n = 2, ঠিক আছে? তারপর আমি লিখলাম হলো n = 2, ওকে?
আচ্ছা, এখন তুমি যদি n ইকুয়াল টু 2 কথা যদি ভাবো তাহলে বলা যাবে যে ভাই আচ্ছা n ইকুয়াল টু 2 যেহেতু বলতেছেন, ভাই একটা কাজ করি, ভ্যালু বসাই দেখি। z এর ভ্যালু তো 1, ওখানে ভাই 2 2 4, 13কে 4 দিয়ে ভাগ করলে ভাই আসে 4, মানে হলো 3 4 12, তাই না? 3 দশমিক সামথিং কি আসে, 3 দশমিক সামথিং আসে। ভাইয়া কোথায় 13 আর কোথায় 3? কি বললাম, কোথায় 13 আর কোথায় 3? তাহলে ভাই এটাকে একটু উপর উঠান, তাই না? মানে মোটামুটি ভাই ভালো লেভেলেরই একটা গ্যাপ থাকবে, তাই না? কারণ কোথায় 13 আর ভাই কোথায় 3, তার মানে আমার এখানে n ইকুয়াল টু 2 তে, ভাই আমার এখানে n ইকুয়াল টু 2 তে শক্তির যে লেভেলটা বা এনার্জির যে ভ্যালুটা সেটা আসবে কত ভাই? সেটা আসবে -3.4 ইলেকট্রোভোল্ট। সেটার মানটা কত আসবে ভাইয়া? -3.4 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে? তারপর আসি, আচ্ছা ভাই তারপর আসেন 3 নাম্বার আসি। 3 যদি বসাও, 3 3 9, 9 মানে কি ভাই? 9 দিয়ে যদি আপনি ভাগ দেন তাহলে কি 1 পয়েন্ট সামথিং হবে, তাই না? 9 কে 9, 9 দুগুণা তো 18 ভাই, 18 সেই 13 পার করে কই চলে গেছে, তার মানে ভাই 1 পয়েন্ট সামথিং। আচ্ছা ভাই 1 আর 3, ঠিক আছে ভাই, কাছাকাছি বোঝা যাচ্ছে, তার মানে ভাই এটা একটু কাছাকাছি আঁকতে পারেন, বুঝা গেছে? গ্যাপটা তো বেশি হওয়ার কারণ কি, কোথায় 3 আর কোথায় 13, প্রায় 10 এর ডিফারেন্স, এখানে মাত্র ভাই 1.5 এর ডিফারেন্স। আচ্ছা তাহলে ভাই এখানে ভ্যালুটা কত হবে? যেহেতু আমার মুখস্থ আছে অলরেডি, তো এটার ভ্যালুটা হবে কত ভাইয়া? এটার ভ্যালুটা হবে -1.51 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে? কেমিস্ট্রি তো লাগবে, হ্যাঁ ভাই, ডাটা কেন লিখতেছি বলতেছি, তোমাদের জন্য খুব সুন্দর একটা গিফট আছে এখানে, হ্যাঁ। আচ্ছা তারপর আসেন ভাই 4 নাম্বার বসান। ভাই 4 নাম্বারে যদি বসান তাহলে দেখা গেছে যে ভাই n ইকুয়াল টু 4 এর জন্য এখানে ভাই ভ্যালুটা আসবে -0.85 ইলেকট্রোভোল্ট, ঠিক আছে? খুবই কম ডিফারেন্স। তারপরে আসো, তারপর তুমি যদি আবার যদি 5 নম্বরের জন্য ভ্যালু বসাও, দেখা যাবে এটাও ভাই তোমার আরও কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? এটার ভ্যালু তোমার কত আসবে? এটার ভ্যালু আসবে তোমার ভাইয়া n ইকুয়াল টু 5, ভ্যালু হলো ভাইয়া -0.54 ইলেকট্রোভোল্ট। অনেক হলো ভাইয়া থামবেন না, যত পর্যন্ত মনে আছে তত পর্যন্ত লিখতে থাকবো, ঠিক আছে? যদি এরপর আর লাগবে না, বাট তাও আমি লিখে দিতেছি। তারপরে যদি ভাই আসেন তাহলে ভাই এটার জন্য ভ্যালু হবে n ইকুয়াল টু 6 -0.38 ইলেকট্রোভোল্ট। আর তারপরে তুমি যদি 8টা লিখতে চাও তাহলে এটা হবে ভাইয়া -0.28। এইভাবে ভাইয়া করে 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 এইভাবে ভাই করতে 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 লাস্টের যে আপনার এনার্জির যে লেভেলটা আছে, বলো তো ভাই কোথায়? সেই অসীমে, ঠিক আছে? যেখানে কয়েকদিন পরে বাবা, ঠিক আছে, ছেলেদেরকে বাবারা পাঠাই দিবে, তাই না? রেজাল্ট যখনই ভালো আসবে না, বাবা এক লাথি মারবে, তুমি ডিরেক্ট স্পেসে ভাই চলে যাবা, ওকে? তাহলে ভাই এখন থেকে পড়াশোনা করতে হবে। এভাবে করতে করতে ভাই লাস্টে একদম ইনফানাইটেতে যে আপনার এনার্জি লেভেল কত হয়ে গেছে ভাই? 0 ইলেকট্রোভোল্ট হয়ে গেছে, বুঝা গেছে? যদিও ভাই এখানে মাত্র 0.38 গ্যাপ, এটা একটু নিচে চাইলে লেখা যেত, বাট সমস্যা নেই, ওকে? মানে আর কি খুবই পরপর 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 লাইনগুলো আর কি লেখা। এখন কথা হলো ভাইয়া, এই শক্তি স্তরের ডায়াগ্রাম দিয়ে আমি করবো কি, ঠিক আছে? খাবো না মাথায় দিব? তো ব্যাপারটা হলো ভাইয়া, তোমাদের জন্য যে গিফটটা আমি দিব, সেই গিফটটা পাওয়ার জন্য তোমাদেরকে এই যে যে শক্তির যে ডায়াগ্রাম, যেটা ভাইয়া খুব কষ্ট করে মুখস্থ করে নিজে লিখলো, সেটা আপনাদের ভাই মুখস্থ করতে হবে। সেটা কি করতে হবে? তোমাদের মুখস্থ করতে হবে, ওকে? যেমন কয়েকদিন আগে তোমাদের হলো কি বলে ব্লু বানারে আমি অনেক ফেমাস করে দিয়েছিলাম, আজকাল তোমাদের জীবন, ঠিক আছে, জীবন মিনারেলটাকেও ফেমাস করে দিলাম। তো কি বলতেছি ভাই, শক্তি স্তরের প্রতিটা এই লেভেলগুলো ভাই মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? ব্যাপারটা হলো, যদি এগুলো মনে থাকে তাহলে ভাই তুমি অনেক বেশি বেনিফিট পাবা, ফিজিক্সের এই চ্যাপ্টার পাবা, কেমিস্ট্রিতেও পাবা। ধরো কেমিস্ট্রি তোমাকে বললো যে হাইড্রোজেনের 4 নম্বর শক্তি স্তরের মান কত, তো তুমি ভাই 4 নম্বর শক্তি স্তরের মান তো ভাই ডিরেক্ট জানি, -13.6, -3.4, -1.51। 4 নম্বরের কথা ভাই -0.85, ডিরেক্ট দাগাবা, ডিরেক্ট চলে আসবে, ঠিক আছে? সেকেন্ডের মধ্যে ভাই অ্যান্সার পাবা। তাই এই ভ্যালুগুলা মনে রাখতে হবে, ঠিক আছে? এই ভ্যালুগুলো মনে রাখার আরও একটা বেনিফিট আছে। সেই বেনিফিট হলো তোমাদেরকে যখন ল্যামডা বের করতে দিবে, মানে এক শক্তি থেকে আরেক শক্তি স্তরে ইলেকট্রন যখন তোমার লাফালাফি করা শুরু করবে, মানে ওর যখন আর ভালো লাগবে না, ঠিক আছে, এক সিঁড়িতে লাফ দিল, আর এক সিঁড়িতে লাফ দিল, তখন যে শক্তিটা বের হবে বা তরঙ্গের যে মানটা, ল্যামডাটা, তরঙ্গ দৈর্ঘ্য যেটা বের হবে, সেটা হবে আমরা এই ভ্যালুগুলো ইউজ করে খুব ইজিলি মনে রাখতে পারবো, ঠিক আছে? তো আমার সাথে একবার রিপিট করো, মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ? ভালো করে তাকাও, ইজি মুখস্থ হবে, হ্যাঁ? -13.6, -1.51, -0.85, -0.54, -0.38, -0.28, আর করতে 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 লাস্টে হইলো 0, ঠিক আছে? ইজি। আরেকবার -13.6, -3.4, -1.51, -0.85, -0.54, -0.38, -0.28, আর লাস্টে কি ভাই? 0। দেখছো কত ইজি না? জি ভাই ইজি, ঠিক আছে? অনেক হলে নিজের তো মুখস্থ, আমি কিন্তু ভাই মুখস্থ করাই দিচ্ছি, ভাইয়ের সাথে 2বার রিপিট করলে ইজি পারবো, ঠিক আছে? ভ্যালুগুলো কেন জানি আমার মনে হয় যে খুবই পরপর, হ্যাঁ? সেই জীবনে ফার্স্ট ইয়ারে মনে হয় আমি একবার মুখস্থ করছিলাম, তারপরে আর কোনোদিন ভাই পড়া লাগে নাই, ওকে? আচ্ছা
তো আসো নেক্সটে আসি। বুঝতে পেরেছ? অনেকগুলো ভাইয়া গিফটটা তো দিলেন, ঠিক আছে, কিন্তু পছন্দ হলো না, ঠিক আছে, গিফটের জন্য আবার কি নাকি মুখস্থ করা দিলেন, ব্যাপার না, ঠিক আছে, এতটুকু চলে। হ্যাঁ, পড়াশোনাতে দেখবা সব জায়গাতেই তোমার টক্সিক রিলেশনশিপ অনেক বেশি। হ্যাঁ, তুমি যদি ওকে টাইম না দাও তাহলে ও তোমাকে পাত্তা দিবে না। অনেকে তো ভাই পড়াতে অনেক টাইমও দেয়, ঠিক আছে, ভুল এফোর্টে টাইম দেয়, ঠিক আছে, আমি বলবো না ভুল, মানে দেখবো অনেকে অনেক পড়াশোনা করে এক্সাম দিচ্ছে, ভাইয়া নাম্বার তো হ্যাঁ নাম্বার ইমপ্রুভ হচ্ছে না, কি পরীক্ষা দিচ্ছি, তো ব্যাপারটা হলো ভাই টক্সিক রিলেশন হয়ে গেল না, টাইমও দিতেছি নাম্বারও দিতেছে না। সো ব্যাপারটা হলো ভাইয়া টাইম দিতে থাকো, এক সময় না এক সময় মেনে যাবে তোমার কথা। ওকে, তো আসো শুরু করি। এরপরে ভাই আমাদের আসে কি রিডবার্গের সমীকরণ। আচ্ছা ভাই, রিডবার্গ ভাই কি বললো এখন, ঠিক আছে, রিডবার্গ ভাই এসে এখন ভাই কি বলা শুরু করছে দেখো। রিডবার্গ ভাই এসে বলছে যে দেখো ভাইয়া তোমার এই হলো একটা শক্তি স্তর, মানে ভাইয়া তো বলে নেই, প্রফেসর মানুষ মারাও গেছে, তো দেখো ভাই তোমার এই একটা কক্ষপথ, এই আর একটা কক্ষপথ, তুমি বললা ঠিক আছে, ওকে কক্ষপথ ভালো কথা। এখন ধরো কক্ষপথের এখানে তোমার যদি একটা ইলেকট্রন থাকে এবং সেই ইলেকট্রনটা তোমার যদি এখানে লাভ দেয়, কি বললাম, সেই ইলেকট্রনটা তোমার যদি নিচেরটাতে লাভ দেয়, এখন কথা হলো ভাই উপরেরটার শক্তি স্তরের ভ্যালু কত, উপরেরটার ভাই শক্তি স্তরের ভ্যালু কত, ধরে নিলাম এটা হলো তোমার N2, আর ধরো তোমার বলে নিলাম এটা আমার N1। এখন ভাই যখনই একটা শক্তি স্তর থেকে আর একটা শক্তি স্তরে এই ইলেকট্রন লাভ দিবে, তখন ভাই কী হবে, তখন ভাই অবশ্যই বাইরে কিছু শক্তিও বের করে দিবে, তাই না? যে বুঝে গেছে, বলে না, যখনই তুমি লাইফে সাকসেসফুল হবা সবসময় গ্রাউন্ডেড থাকবা, ঠিক আছে, টাকা পয়সা আসলে মানুষের অনেক ইগো হয়ে যায়, যাই হোক কখনো এটা ফিল করতে পারিনি, টাকার বড়ই সমস্যা। তো ব্যাপারটা হলো কি ভাই, যখনই উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে লাভ দেয়, ইলেকট্রন কী করবে, বা ইলেকট্রন করবে তার ভিতর থেকে কিছু শক্তি বাইরে ফেলাই দেবে, তাই না? কারণ কি, মাটির নিচে যদি থাকতে হয় তোমাকে তোমার ইগো বাইরে রাখতে হবে। এখন ভাই ইগো মানে কি, শক্তি বাইরে ফেলাইতে হবে। এখন ভাই যেহেতু বাইরে বের করবে, তার মানে এটা অবশ্যই তরঙ্গের কিছু না কিছু তো ভাই ল্যামডা আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, জি ভাই। এখন কথা হবে তরঙ্গ দৈর্ঘ্য বের করবো কেমনে, ঠিক আছে, তোমরা এটা কেমিস্ট্রিতে পড়ছো, সেটা হলো, আর যদি কেউ না পড়ো তাহলে ভাই দেখে নাও যে তরঙ্গ দৈর্ঘ্য ভাই আপনার বের করা হলো দ্বিতীয় নম্বর শক্তি স্তর আর প্রথম নম্বর শক্তি স্তরের যে গ্যাপটা, ঠিক আছে, দ্বিতীয় নম্বর শক্তি স্তর আর প্রথম নম্বর শক্তি স্তরের যে শক্তির যে গ্যাপটা, সেইটা ইকুয়াল টু HC ডিভাইডেড বাই ল্যামডা, সেটা ইকুয়াল টু কীভাবে আমার HC ডিভাইডেড বাই ল্যামডা। এখান থেকে ভাই আপনি চাইলে ল্যামডা বের করতে পারেন। ল্যামডাটা ভাই কীভাবে বের করা যায়, এটাকে ভাই জাস্ট আপনি নিচে রাখলেন, ঠিক আছে, এটা হলো আমার HC, এটা হলো কীভাবে আপনার ডেল ই, বুঝা গেছে? এখান থেকে এখানে লাভ দিচ্ছেন, শক্তির গ্যাপ ছিল, মাইনাস করছি, HC দিয়ে ডিরেক্ট ডিভাইড করে দিয়ে দিছি, কথা বুঝে গেছে? জি ভাই। এইবার আমি এই জিনিসটাকে হালকা একটু মডিফাই করে তোমাদের জন্য আরও একটা গিফট প্রস্তুত করতেছি। হ্যাঁ দেখো, ওই এনার্জি লেভেল তুমি যদি মুখস্থ করতে পারো, তাহলে তোমার জন্য ভাই অনেকগুলো গিফট আমি তোমাকে দিতে পারবো, বাট ভাই কন্ডিশন অ্যাপ্লাইড, মুখস্থ করতে হবে। আচ্ছা নেক্সট আসি। এখন ব্যাপারটা হলো ভাই আমরা এইচের ভ্যালু সবাই জানি 6.626 ইন্টু 10^34, জি ভাই বুঝলাম। বা সির ভ্যালু জানি 3.3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, জি ভাই এটাও বুঝলাম। এখন ভাই কথা হইলো যে যে যখন ভাই আপনি যদি এই কোশ্চেনটা ভার্সিটিতে দেন, ঠিক আছে, বা ধরো তোমাদের এইচএসসিতে যখন তোমরা বোর্ড পরীক্ষাতে বসবা, ধরো তোমাদেরকে যদি আমি এই কোশ্চেনটা ক্যালকুলেটর ছাড়া দিই, বা ধরো ক্যালকুলেটর তো তোমাদের থাকবে বোর্ডে, বা ধরো এমসিকিউতে যদি দিই, যেখানে তোমার মনে হচ্ছে ভাইয়া কোশ্চেনটা আমি মাত্র 10 সেকেন্ড বা 20 সেকেন্ডও করবো, কারণ কি আমি অলরেডি একটা কোশ্চেনে, ঠিক আছে, একটা কোশ্চেনে অলরেডি ভাই ময়লা কিছু ছড়াই ছিটায় আসছি, টাইমের বড়ই অভাব, ঠিক আছে, 5 মিনিটে 10টা দাগাইতে হবে, তখন কীভাবে তোমার সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। তখন তো আমি ক্যালকুলেটারে 6.626 ইন্টু 10⁻, এরকম করতে পারবো না, সময় লাগবে না, ওই তোমার ক্যালকুলেটার টিপতেই এক্সামিনেশনে তোমার খাতা টান দেওয়া শুরু করবে। এখন ব্যাপারটা কী ভাই, তোমাদের ইজিয়ারের জন্য আমি করছি কি, এই HCর যে ভ্যালুটা দেখতেছো, ঠিক আছে, এই HCর যে ভ্যালুটা দেখতেছো, এটা একটা রাউন্ড ফিগার ভ্যালু তোমাদেরকে মনে রাখাচ্ছি। সেটা হলো কি, সেই ভ্যালুটা হলো ল্যামডা ইজ ইকুয়াল টু 12400 ডিভাইডেড বাই ডেল ই। ওকে, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই। শক্তির যে ভ্যালুটা মাইনাস করতেছো, অবশ্যই এখানে ভাই তোমার শক্তির যে এককটা হইতে হবে সেটা হইতে হবে ভাই তোমার ইলেকট্রোভোল্টে, আর তোমার যে ল্যামডাটা বের হবে সেই ল্যামডাটা ভাই তোমার বের হবে অ্যাংস্ট্রমে, ঠিক আছে। তাহলে এইটা হলো তোমাদের জন্য সেকেন্ড আর একটা গিফট। অনেক হলো ভাইয়া গিফট কেমন হলো বুঝাচ্ছি। দেখো ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে একটা ইলেকট্রন 3 নাম্বার শক্তি স্তর থেকে 1 নাম্বার শক্তি স্তরে লাভ দেয়, তাহলে আমাকে বলো তার ল্যামডা কত। এখন তাকে তুমি সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে পারবো। ভাই কীভাবে, আসো তোমাদেরকে মনে করাই। দেখো ভাই 3 নাম্বার এই যে -1.51, বা 1 নাম্বার -13.6, -13.6। এখন কথা হবে 13.6 থেকে 1.5 তো ভাই বাদ দেওয়াই যায়, তাই না? দেখো 1.5 যে কথা, 13.6 মানে কি 13.5 একই কথা, তাই না? এখন কথা হবে আপনি যদি মাইনাস যদি তুমি করো,
দেখো তোমার দের পয়েন্ট পয়েন্ট তোমার কাটা গেল, তাহলে তোমার বলা যায় 0.5 যদি যায় 13, তাই না? 13ই তো, 13 থেকে তোমার যদি 1 যায় তাহলে হলো 12, ইফ আই এম নট রং, তাই না? 12ই তো, 12 না, ঠিক বলছে না? 12, হ্যাঁ হ্যাঁ 12 12, ঠিক আছে 12। তার মানে কি ভাই এটা কাইন্ড অফ লাইক মাইনাস তুমি যদি করো তাহলে কি 12-র কাছাকাছি একটা ভ্যালু আসে। আর যদি ভাই 12-র কাছাকাছি যদি একটা ভ্যালু আসে তাহলে তুমি এখানে চলে আসো। দেখো ভাই 12 আর 12 কাটাকাটি যায় না? যায়। 12 আর 12 কাটাকাটি যায়, 12 কে 12। তার মানে ভাই আমার অ্যান্সার কী আসবে? আমার অ্যান্সার আসবে এখানে কাইন্ড অফ লাইক 1400। আমার এখানে অ্যান্সার কী আসবে? 1400। তাহলে তুমি অপশনে যখনই দেখবা ঠিক আছে 1414 কোথায় আছে, দেখবে একদম ক্লিয়ার একটা জায়গাতে 14 চকচক করতেছে, ডিরেক্ট দাগাই দিয়ে সামনে চলে আসবে, বুঝে গেছে? তো তোমার সামনে তোমাদেরকে যে একটা গিফট দেওয়া হলো, সেই গিফটের অবশ্যই ভাই কিছু না কিছু কাজ আছে। যদি ভাই ওইটা মনে রাখতে পারো, এখানে ভাই তুমি ভ্যালু পুট করে ইজিলি ভাই মনে রাখতে পারবা। তোমার আর গাধার মতো এইচের ভ্যালু আবার বসাও, সির ভ্যালু আবার বসাও করা লাগবে না। ওকে, ক্লিয়ার? জি জি ভাই, বুঝলাম। এরপর আসি ভাই, হেডিং তো দিলেন রিডবার, কিন্তু ভাই রিডবার্গের ফর্মুলা তো এখনও লিখলেন না। তো আসো যেহেতু ফর্মালিটির জন্য আসো তোমাদেরকে রিডবার্গের ফর্মুলাটা লেখাই দিই, যদি ভাই এটা তোমার ফিজিক্সে ইউজ করা লাগবে না। ফিজিক্সে তুমি এইভাবেই বের করবা, ঠিক আছে? ওই তোমার রিডবার্গের ওইটা বের করা ভাই বহুত টাফ, ঠিক আছে? মানে বহুত টাফ বলতে ইজি আছে, বাট সময় সাপেক্ষ, ঠিক আছে? সময় সাপেক্ষ। সোজা হো সোজা। অনেকের আবার এখানে ওসিডি থাকতে পারে, ঠিক আছে? ওসিডি মানে কি যারা জানা লাগবে না। আচ্ছা দেখো ভাই, রিডবার্গের ফর্মুলা হলো তোমার এখানে 1/λ ইকুয়াল টু RH, এটা হলো তোমার জেড স্কোয়ার, এটা হলো তোমার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখন কথা ভাই, রিডবার্গের ফর্মুলা তো লিখলেন, কিন্তু ভাই পরিচয় কোনটা কি ভাই সেই জীবনে কোনো এককালে পড়ছিলাম ভাই, সে তাও মনে নেই, ঠিক আছে? একটু মনে করে দেন, মনে করে দিচ্ছি। ল্যামডা তো ভাই জানোই, ঠিক আছে? ল্যামডা আমাদের কী ভাই? ল্যামডা হলো ভাই আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? ল্যামডা হলো ভাই আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, জি ভাই, ওয়েভলেন্থ। আর এই ছিল কি ভাই? আর এই ছিল আমাদের রিডবার্গের ধ্রুবক। আর এই ছিল কি ভাই? আমাদের রিডবার্গের ধ্রুবক। আর ভাই রিডবার্গের ধ্রুবক মানে কি? এখানে আর এইচের ভ্যালু হলো তোমার 109678 সেন্টিমিটার ইনভার্স 1, ঠিক আছে? বুঝে গেছে? জি ভাই। আর এটাকে ভাই অনেকে আবার বলে কি রিডবার্গ ধ্রুবকও বলে, ঠিক আছে? রিডবার্গ কনস্ট্যান্টও বলে, রিডবার্গ ধ্রুবক, ঠিক আছে? এটাকে বলে কি ভাই? রিডবার্গ ধ্রুবক অনেকে বলে। ভাই জেড কি? জেড হলো তোমার পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? বা অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা। এটা তো ভাই লিখে দেওয়া ঠিক না, বাট যাই হোক, কি করার। পরে দেখো N1 মানে কি ভাই? N1 মনে ছিল যেখানে তুমি ল্যান্ডিং করতেছো। N1 কি ভাই? যেখানে ল্যান্ডিং করতেছো। ধরো তুমি 4 নাম্বার সিঁড়ি থেকে 1 নাম্বার সিঁড়িতে ঠাস করে লাফ দিলে, ছোটোবেলা তো অনেকে করতে হবে, ছেলেরা তার রিলিজ করতা। আচ্ছা ঠিক আছে, 4টা সিঁড়ি আছে, একটা পা দিয়ে যাবো না, ঠিক আছে? লাফ দিই। পরের দিন কি 5টা, পরের দিন কি 6টা দিয়ে লাফ দিতে গেছে, পায়ে ভেঙে গেছে। ওকে, ঠ্যাং খুলে হাতে চলে আসছে। তার মানে আমার এখানে N1 মানে কি? আমার এখানে N1 হলো আপনার যেই কক্ষপথে ইলেকট্রনটা লাফ দেয়, ঠিক আছে? যে কক্ষপথে ইলেকট্রন লাফ দেয়, ঠিক আছে? ইলেকট্রন লাফ দেয়। এখানে আমাদের কিছু লেজেন্ডারি মানুষরা আছে, ঠিক আছে? লাফও বুঝে, ঠিক আছে? 1 নাম্বার থেকে 3 নাম্বারও লাফ দেওয়া যায়, বাট এখানে N1 এর ভ্যালুটা সবসময় তুমি ছোট বসাবা। কি বসাবো ভাই? ছোট বসাবো। ওকে, নাইলে ভাই ওভারঅল ভ্যালু কিন্তু মাইনাস আসবে, বুঝে গেছে? আবার তরঙ্গ দৈর্ঘ্য মাইনাস আসতে পারে না, এটা একটা ভ্যালু। আর ভাই আমাদের N2 কি? N2 হলো ভাই যেখান থেকে লাফ দেয়, ঠিক আছে? ইলেকট্রন যেখান থেকে লাফ দেয়, যেখান থেকে লাফ দেয়। ওকে, ইলেকট্রন কি ভাই? যেখান থেকে লাফ দেয়। ক্লিয়ার? তার মানে ভাইয়া বোঝা গেছে যে ফিজিক্সে রিডবার্গের ফর্মুলা ভাই অতটা বেশি কাজ নাই। তুমি চাইলে ইউজ করতে পারো, তোমার টাইম খাবে, বাট আমি বুঝতেই পারছি ভাই ওখান থেকে তুমি কোনো দিনে আমি যেটা এখানে মুখে করে দিলাম ওই ফর্মুলা দেবে, এটা মুখে করা সম্ভব না। কেমিস্ট্রিতে করে ইউ আর মোর দ্যান ওয়েলকাম, বাট ফিজিক্সে আসলে আমরা এইভাবেই করবো, ঠিক আছে? মেথড অনটাই করবো। হ্যাঁ, বান্টি হওয়া যাবে না। ওই যে ছোটোবেলা দেখতো না লাইভ ভাই, বান্টি তোর সাবান স্লো নাকি রে? তো ঠিক আছে, বান্টি হওয়া যাবে না রে বাবা, বুঝে গেছে? একটু জীবনে ফার্স্ট হইতে হবে। ওকে, আচ্ছা। আর তোমরা তো এমনিতেই সব কিছুতে ফার্স্টই, ঠিক আছে? এক্সেপ্ট পড়াশোনা, তবে পড়াশোনাতেও হালকা পাতলা একটু ফার্স্ট হইতে হবে। ওকে, এরপর আসি ভাই তোমার ভাই এটা কিসের ছক? এই ছকটা তোমাদের লিখবো হলো ইলেকট্রন প্রোটন নিউট্রনের ভরের জন্য একটা ছক আমরা লিখবো। যেহেতু তোমরা ভর জানো না, ঠিক আছে? আমি জানি অনেকেই, সবাই জানে না, ঠিক আছে? কয়েকজন বাদে। তো তোমাদের জন্য আমি ছকটা একটু লিখে দিই। হ্যাঁ,
এইচএসসি লাইফ শেষ হইতে নিল, কিন্তু আমাদের ছেলেরা এখন ইলেকট্রন প্রোটনের ছকই জানে না, ঠিক আছে? ইলেকট্রন, প্রোটন আর ভাই নিউট্রন। এবার সবার আগে আমি এখানে দেখবো হলো ভর, ঠিক আছে? এখানে ভর দেখবো, এখানে ভরটার তোমার এককটা হবে কেজিতে, আর এখানে যে ভরটা হবে সেটার একক হবে তোমার এএমইউতে, ঠিক আছে? অনেককাল ভাই এএমইউ মানে কি, ঠিক আছে? যারা এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করতেছো, তোমাদেরকে কেমিস্ট্রি টিচার যার কাছ থেকে পড়ছো, আমি নিজে কেমিস্ট্রি পড়াইছি গুণগত রসায়ন, ইউটিউবে লাইট অ্যান্ড ফিজিক্সে ফ্রিতে পড়া আছে, প্লে লিস্টে গেলেই দেখবা। তো আমার তো যারা আমার কাছে, তো তোমাদেরকে ধরে নিয়ে এসে আমার কাছে এসে মাইকটা নিয়ে যাওয়া উচিত, ওকে? তো দেখো ভাই, ইলেকট্রনের ভর কেজিতে, তো ভাই ইলেকট্রনের ভর হলো তোমার কেজিতে হলো, সবার আগে যেটা আসবে সেটা হলো 9.11 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে? ভালো করে মনে রাখো, আর জানি জীবনে না পড়া লাগে এখনই ভাই বারবার লিখে মুখস্থ করে নাও। ভাই প্রোটনের ভর হলো 1.673 ইন্টু 10⁻27 কেজি। ভাই প্রোটনের ভর কি, নিউট্রনের ভর কি? নিউট্রনের ভর হলো 1.67, জাস্ট 3-এর জায়গায় 5, হালকা একটু বড়, ঠিক আছে? হালকা একটু বড়, -27 কেজি। আমার দুইটা এরকম হয়ে গেছে কেন? হ্যাঁ, -2 দেখছো, এটা তোমার হলো কাইন্ড অফ লাগে যে টাইপের মতো হয়ে গেছে, তাই না? সমস্যা নেই, ঠিক আছে? এটা -27 কেজি, ওকে? আচ্ছা, এরপর ভাইয়া এএমইউ মানে কি, ঠিক আছে? ভাই আগে এএমইউ তো মানে বুঝান, তারপর না ভাই লিখবো। দেখো এএমইউর যে ব্যাপারটা হলো তোমার, এএমইউকে বলে অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? ভাই অ্যাটমিক মাস ইউনিট মানে বুঝিনি। অ্যাটমিক মাস ইউনিট মানে হলো তোমার কার্বন 12 আইসোটোপের, কি বললাম, কার্বন 12 আইসোটোপের যে ভরটা আছে তার তুমি যদি জাস্ট 1/12 অংশ নাও তাইলেই হবে, ঠিক আছে? মানে ধর একটা তরমুজ আছে কার্বন 12 আইসোটোপের, তার 12টা পিস করলে ওর একটা পিস হলো যে তোমার এএমইউ, ঠিক আছে? কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, ঠিক আছে? কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। ক্লিয়ার? জি ভাইয়া, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হলো ভাই, আমি এই প্রতিটা জিনিসকে আমি করবো কি এএমইউতে কনভার্ট করবো। সবার আগে ভাই আসলে ইলেকট্রনে কনভার্ট করা যায়। ইলেকট্রনের ভ্যালু তুমি যদি কনভার্ট করো তাহলে ওর ভ্যালু আসে 0.0055 এএমইউ, ঠিক আছে? 0.0055 এএমইউ। অলদো তোমাদের এই ভ্যালুগুলা তোমাদের পরীক্ষার খাতাতে দেওয়া থাকবে, বাট যদি দেওয়া না থাকে ইনকেসতে পরীক্ষার এক্সামিনারতে তাকায় থাকবে, এই এর ভালো দেয় নাই, এক্সামিনারে ধরো পিডা, এরকম হবে, ঠিক আছে? হবে তো না। তার মানে ভাই ভ্যালুগুলো কি তোমার মনে থাকা লাগবে। এখন কথা ভাই প্রোটন, ঠিক আছে? প্রোটনের ভর হলো ভাইয়া 1.0072 এএমইউ, আর নিউট্রনের ভর হলো ভাইয়া 1.0088 এএমইউ, ঠিক আছে? সেই এখানে লেখাগুলো অনেক সুন্দর হয়েছে, নিজেই ইমপ্রেস হয়ে গিয়েছে। তো বুঝে গেছে ভাই এটা কেজিতে, এটা কি ভাই আমার এএমইউতে। হ্যাঁ, একটু কয়েকবার লিখে এমইউ যদি মনে রাখতে পারো খুবই ভালো, বাট কেজিগুলো ভাই মনে রাখা পার্মানেন্ট। যখনই তোমাদেরকে কোথাও বলি দেখো ভাই এটা মনে রাখলেও হবে, না রাখলেও ভাইয়া মানে মনে রাখতেও হবে, এটা তো ভাইয়া কারো কোনো মানে কানে যায়ই না। ভাইয়া যখন বলছে ভাই এটা মনে রাখা অপশনাল, তার মানে ভাইয়া বলছে কি না। আর যখন ভাইয়া কোনো একটা জিনিস বলছে যে এটা মুখস্থ করতে হবে, তখনও তার কানে যায় আচ্ছা ভাইয়া বলছে এটা মনে রাখতে হবে। মানে তোমাদের ব্রেন ইনপুট নেয় একটা, প্রসেস করে আর একটা, আউটপুট দেয় আরও একটা জিনিস, ঠিক আছে? রেজাল্টও আসে অন্য দুনিয়ার। সো যারা ভালো বাচ্চারা আসো, ভাইয়া বলতেছে এটা একটু মনে রাখার ট্রাই করো, হ্যাঁ? আর যারা করতে চাও না ভাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমাদের এমনিও মনে রাখাইতে পারবো না, অমনিও মনে রাখাইতে পারবো না, সো বাদ দাও, ইগনোর। এবার আসো ভাই আইসোটোপ, আইসোবার, আইসোটোন। হ্যাঁ, কেমিস্ট্রির গুণগত রসায়ন আস্তে আস্তে জিনিসটা পচে গেছে, কিন্তু তারপরও যাই হোক, যেহেতু আমাদের টপিকে আছে, ঠিক আছে? যেহেতু ফিজিক্সের চ্যাপ্টারে মানে এই চ্যাপ্টারের মধ্যে আছে, তো আসো তোমাদের একটু ডিটেইলে শেষবারের মতো দেখে নাও, ঠিক আছে? এই যে সিলেবাস শেষ হয়ে যেতেছে, বুড়ো হয়ে যেতেছো, তো সে দেখে নাও কেমনি এটা বের করবা। তো সবার আগে ভাই আইসোটোপ, ঠিক আছে? টোপের পি, পি মানে কি ভাইয়া প্রোটন নাম্বার সেম, জানো তো? আইসো মানে কি একই, টোপের পি দিয়ে কি ভাই প্রোটন মানে কি প্রথমটাতে প্রোটন নাম্বার একই হবে ভাই, সবাই আমরা জানি। আর তারপর আপনাদের জন্য আমি লিখে দিচ্ছি। এখন ব্যাপারটা ভাই আইসোটোপে জেনারেলি আমরা যাদেরকে নিয়ে কথা বলি তারা হয় কি ভাইয়া একই মৌলের নিউক্লিয় সমূহ, ঠিক আছে ভাই? কি বললেন যে মানে সেম নিউক্লিয়ার এলিমেন্টসদেরকে নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ?
মানে একই মৌলের নিউক্লিয় সমূহ, মানে কি মৌল একই বাট ওই দুইটার নিউক্লিয়াসের গঠন কি ভাই আমাদের আলাদা আলাদা হবে। জি ভাই বুঝলাম। তার মানে ভাই এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে টোপের পি দিয়ে ভাই প্রোটন সংখ্যা একই। তার মানে ভাই আপনার এখানে যে জেড আছে, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা সেটা হবে কি ভাই আপনার একই হবে। আর ভর সংখ্যা যেটা আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করি সেটা কি ভাই আমাদের আলাদা হবে, ঠিক আছে, সেটা হবে কি ভাই আমাদের আলাদা হবে। এখন কেউ যদি বললো যে ভাই এটা প্রকাশ করে দেখান, ঠিক আছে, এটা লেখা কীভাবে, তাহলে আসলে তোমাদের লেখাই দিই রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, রিপ্রেজেন্টেশন। তো ভাই রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা হলো তোমার যেহেতু বলছে দুইটা একই মৌলের নিউক্লিয়াস সমূহ একই, তার মানে ভাই এটাও আমার এক্স হবে, এটাও আমার এক্স হবে। এখানে ধরো তুমি দিলে হলো A1, এখানে দিলে ধরো A2, ঠিক আছে, ভর সংখ্যা আলাদা। বাট এখানে তুমি যদি জেড দাও, এখানেও তোমাকে জেড দিতে হবে। কোনো একটা মৌলের নাম কি হবে সেটা টোটালি ডিপেন্ড করে তার প্রোটন সংখ্যার উপর। যেহেতু এখানে প্রোটন সংখ্যা সেম, তার মানে অবশ্যই ভাই দুইটার রিপ্রেজেন্টেশন দুইটারই এক্স হইতে হবে। যদি ওয়াই হয় ওইটাও ওয়াই, যদি এটা জেড হয় তাহলে ভাই ওইটাও জেড, ঠিক আছে। যদি এটা তোমার হাইড্রোজেন হয় এটাও তোমার হাইড্রোজেনই হবে। কথা বুঝে গেছে? জি ভাই। তার মানে ভাই যেহেতু আপনার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেহেতু সেম, তার মানে ভাই অবশ্যই এটার কি ইলেকট্রন সংখ্যাও কি আপনার ভাই সেম হবে। আর যদি আমার এখানে ইলেকট্রন সংখ্যা যদি সেম হয়, তাহলে তুমি এখান থেকে আরও কিছু কথাবার্তা আমাকে বলতে পারো। সেটা কি ভাইয়া, যে একই ইলেকট্রন সংখ্যা হয় বিক্রিয়া একই দেয়, ঠিক আছে, বিক্রিয়া একই। এত ডিটেলে তো তোমরা কেমিস্ট্রিতেও পড়োনি, ঠিক আছে। একই ইলেকট্রন সংখ্যা হয়, এরা কি ভাই বিক্রিয়া একই দেয়। জানোই তো ভাই, হাইড্রোজেন যে বিক্রিয়া দেবে আর ওর আর এক যে ভাই, ঠিক আছে, সে একই বিক্রিয়া দেবে, জাস্ট যার ভর সংখ্যা আলাদা। আর লাস্টে একটা পয়েন্ট হলো কি ভাই, এদের ভৌত ধর্ম আলাদা, ঠিক আছে, বা ফিজিক্যাল প্রপার্টিসকে ভাই এদের আলাদা, হ্যাঁ, মানে ডিফারেন্ট। একই ভৌত ধর্ম, ভাই ভৌত ধর্ম মানে কি, মানে ধরো এর ভর সংখ্যা এর থেকে বেশি, তার মানে বোঝা যাচ্ছে ভাই যেহেতু দুইটা একই ভাই, ধরো দুইটা চামচ ভাই, বাট একটা ধরো কাটে আছে একটা বাল্কে আছে, তার মানে কি অবশ্যই দুইটার শেপ সাইজ একই রকম হবে না, তার মানে কি একই ভৌত ধর্ম নয়, একই ভৌত ধর্ম নয়, ঠিক আছে। নয়টা যাতে চোখ থেকে বাদ না হয়ে যায়। তাহলে ভাই আইসোটোপের প্রতিটা পয়েন্ট বুঝে গেছে? জি ভাই। তার মানে সেম পয়েন্টগুলো এখন কি আইসোবারে ভাই কপি পেস্ট মারো, ঠিক আছে। আইসোবারে কি করো ভাই, কপি পেস্ট মেরে দাও। এখানে বলছে ভাই একই মৌলের নিউক্লিয় সমূহ, এ বলবে কি, এ বলবে ব্রাদার, এ বলবে কি ব্রাদার, এটা একই মৌলের নিউক্লিয় সমূহ না, সেটা আমি ফোনটা চার্জ দিতে তো, হ্যাঁ প্যারা নেই। এ বলবে কি ভাইয়া, এরা হলো আলাদা মৌলের নিউক্লিয় সমূহ, এটা কি ভাই আমার আলাদা মৌলের নিউক্লিয় সমূহ, হ্যাঁ, নিউক্লিয়াই অফ ডিফারেন্ট এলিমেন্টস, ঠিক আছে, নিউক্লিয়াই অফ ডিফারেন্ট এলিমেন্টস। আচ্ছা যা, তুইও যা, ঝামেলা করিস না। আলাদা মৌলের নিউক্লিয় সমূহ, ঠিক আছে, আলাদা আলাদা মৌলের নিউক্লিয় সমূহ, আলাদা মৌলের নিউক্লিয় সমূহ। আমার একটা গল্প বুঝছো মাথায় আসতেছে, তারা বলতেছি। আমি বোর্ডের উপর বুঝছো যে পরিমাণে লিখছি, ধরো ভার্সিটিতে ক্লাসে ওঠার পর আমি এত পরিমাণে অলস হয়েছি, ধরো সারাদিন তো ধরো বোর্ডে লিখতেই থাকি, ঠিক আছে, সারাদিন 3-4 ঘন্টা কম হবে, 5-6 ঘন্টা বোর্ডের উপরই লিখতেছি। তো ধরো ক্লাসে যে আমার লিখতে একটু মন চায় না, ধরো একটা কলম নিয়ে আমি খালি এরকম স্ক্র্যাম্বল করি, বুঝছো। কলেজে আবার এরকম করো না, তাহলে অ্যাডমিশনে বুঝবা। ভার্সিটিতে উঠে অন্যের নোট পড়ে করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ফ্রেন্ডরাই ধরে মরে তোমার পাস করে দেবে, কলেজে কেউ করবে না। তার মানে কি ভাই, এটা কি আমার আলাদা মৌলের নিউক্লিয় সমূহ, ঠিক আছে। এখন ভাই যেহেতু আলাদা মৌলের নিউক্লিয় সমূহ হবে ভাই, আইসো বার মানেটা কি, আইসো মানে এক, বার মানে কি, বার মানে যে কথা, ভর মানে একই কথা। তার মানে যদি ভাই ভর আপনার একই কথা হয়, তার মানে ভাই এখানে এটা বলতে যাচ্ছেন যে জেড হবে এখন এখানে আলাদা, আর এ হবে কি এখানে ভাই একই, ঠিক আছে। জেড কি ভাই আমার আলাদা, আর কি ভাই আমার এ কি ভাই আমার একই, ঠিক আছে, এ হলো কি ভাই আমার একই। এরপর আসবে রিপ্রেজেন্টেশন আসি বা প্রকাশ আসি, যে আসলে জিনিসটা কিভাবে প্রকাশ করা হয়। ওকে, তো ভাই প্রকাশে তুমি যদি তাকাও ভাইয়া, আলাদা মৌলের নিউক্লিয় সমূহ, নিজেই বলছেন আলাদা মৌল, তার মানে একটা যদি এক্স হয় একটা ওয়াই হবে, আপনি কোনোদিনই যেটা রিপ্রেজেন্টেশন একই দেখাইতে পারবেনই না। ভাই এইটার যদি আপনার এ হয়, এখন ভাই এটারও আপনার এই হইতে হবে। এটার যদি ভাই আপনার Z1 হয়, এটার ভাই Z2 হবে, যেহেতু আপনি বলছেন আলাদা মৌলের নিউক্লিয় সমূহ, তার মানে অবশ্যই ভাই এটার প্রোটন সংখ্যা এক হইতে পারবে না। যদি এক হইতো তাহলে আমরা আলাদা বলতাম না, অবশ্যই কমন সেন্স। এখন কথা ভাই এখানে কিছু পয়েন্ট বলেন। তবে প্রথম পয়েন্ট হলো যে যেহেতু আপনার পারমাণবিক সংখ্যা আলাদা, তার মানে ইলেকট্রন সংখ্যা আলাদা, আর ইলেকট্রন সংখ্যা আলাদা মানে কি ভাই এরা কখনোই ভাই সেম বিক্রিয়া দিবে না, ঠিক আছে। একটা যদি ভাই সকালে ঘুমায় একটা রাতে ঘুমাবে, ঠিক আছে, কিসের সাথে কিসের তুলনা, বাট তোমরা এভাবে বুঝো আর কি। আলাদা
ইলেকট্রন সংখ্যা হয় আলাদা, ইলেকট্রন সংখ্যা হয় আলাদা, ইলেকট্রন সংখ্যা হয়, বিক্রিয়া আলাদা দেয়। ঠিক আছে, এই যারা বলে ভাই আপনার লেখা বুঝি না, এই আমি মুখ দিয়ে কী বলতেছি, লেখো লেখো তাতে লেখো। আলাদা ইলেকট্রন সংখ্যা হয়, বিক্রিয়া আলাদা দেয়। তোমাদের গালি শুনে আমার লেখাটা যে পরিমাণে ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে, আমার বাবাও আমার ছোটোবেলায় এত মেরে ইমপ্রুভ করতে পারেনি। আর ভাই লাস্টের একটা পয়েন্ট, যেহেতু ভাই অবশ্যই পারমাণবিক সংখ্যা তো আলাদা, কিন্তু ভাই ভর সংখ্যা একই। ভর সংখ্যা মানে বুঝো, ও যদি মোটা হয় ওও মোটা, হয় যদি চিকুন হয় ওও চিকুন, তার মানে ভাই যেহেতু ওর গায়ের সাইজ দুইটার একই, তার মানে কি ভৌত ধর্ম একই নাকি আলাদা? একই। তার মানে কি ভাই একই ভৌত ধর্ম, ঠিক আছে, একই ভৌত ধর্ম, ঠিক আছে, একই ভৌত ধর্ম। ক্লিয়ার? রেকর্ডিং কি চলছে? জি চলছে। আচ্ছা নেক্সটে আসি ভাই, আইসোটোন। আইসোটোন নিয়ে বেশি কথাবার্তা নেই, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে কি কথা, একটা কাজ করে আমরা বন্ধ করে চলে যাই। এসি এখানে কি 16 ডিগ্রি দিয়ে রাখছে, মারবে নাকি মানুষ? ধর এটা কমাই নিয়ে আগে, এটা হলো মানুষ মারার ধান্দা। দেখো আইসোটোনে এখন ভাই আইসো মানে কি একই, টোনের এন মানে কি ভাই নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা একই হবে। তার মানে ভাই এখানে কি হবে ভাই, এখানে আপনি বলতে পারেন যে একই নিউট্রন সংখ্যা, ঠিক আছে, একই, এটা একটু ডিফারেন্টভাবে লিখি আমরা, একই নিউট্রন সংখ্যা, একই নিউট্রন সংখ্যা, ঠিক আছে, একই নিউট্রন সংখ্যা মানে কি ভাই দুইটা নিউট্রন সংখ্যা আপনার একই হবে। এটা ডিরেক্ট আমরা রিপ্রেজেন্টেশন থেকে কথা বলি। আচ্ছা আসো এখন ভাই যদি আপনি এটা ভাই রিপ্রেজেন্টেশন যদি আপনি ভাই দেখেন, তাহলে সেটা হবে, বা প্রকাশটা যদি ভাই আপনি খেয়াল করেন, জাস্ট নিউট্রন সংখ্যার কথা বলছেন বা পারমাণবিক সংখ্যার তো কথা এমনিও আসতেছে না। তার মানে এটা যদি আপনার এক্স হয়, এটা হবে কি আপনার ওয়াই। এ যদি ভাই আপনার A1 হয়, এ হবে কি আপনার A2, তাই না? কারণ কি ভাই নিউট্রন সংখ্যা সমান বলছে, ভর সংখ্যার উপর তো কোনো কথা নাই। বা এটার কি পারমাণবিক সংখ্যা যদি Z1 হয়, এটার পারমাণবিক সংখ্যা হবে কত ভাই আপনার Z2। তার মানে ভাই আপনি এইটা বলা যায়, দুইটা দেখে আপনি ভাই একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারতেছি, সেটা হলো যে এদের ভর সংখ্যা আলাদা, পারমাণবিক সংখ্যাও আলাদা। ঠিক আছে, আমার শার্ট এরকম সাদা হয়ে গেছে, যাই হোক, এদের ভর সংখ্যাও আলাদা, পারমাণবিক সংখ্যাও কিংবা টোটালি আলাদা, কারোর সাথে কোনো মিল নাই। ঠিক আছে, এরা দেখতেও সেম না, মানে এরা এক মায়ের ভাই বোনও না, ঠিক আছে, তারপরে এরা দেখতেও এক না, কেউ হয়তো বা চিকন, কেউ হয়তো বা পাতলা। এরা তো ধরো একই মায়ের দুই ছেলে ছিল, কেউ মোটা কেউ চিকন। এরা হলো যে ধরো দুই মায়ের ছেলেরা ছিল, জাস্ট দেখতে একই। এরা হলো দুই বাপ মায়ের ছেলে, ঠিক আছে, দেখতেও সেম না। এভাবে আর কি তিনটা জিনিস ছাড়া ইজিলি মনে রাখা যায়। আমার এখন মাথায় হঠাৎ ক্লিক করলো, তাহলে বুঝে গেছে? জি ভাই। এখন যেহেতু ভাই আপনার এখানে এ আর জেড আলাদা, তাহলে ভাই একই বুঝবো কীভাবে? তাহলে ভাই আমরা সবাই জানি যে নিউট্রন সংখ্যা বের করে কেমন ভাইয়া, এই দুইটার বিয়োগফল দিয়ে, এই দুইটার বিয়োগফল দিয়ে। যেহেতু আপনি ভাই বলছেন এটা নিউট্রন সংখ্যা আপনার একই হবে, তার মানে ভাই আপনি এখান থেকে বলতে পারেন যে এইটার যে বিয়োগফল A1 মাইনাস Z1, ঠিক আছে, এটাকে নিউট্রন সংখ্যা দিল, আর ওইটার যে বিয়োগফল, ঠিক আছে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন আসে, পাগলারা, AZ2। বুঝে গেছে? জি ভাই। আমি এটাকে হালকা একটু মডিফাই করতে চাই, বুঝছো? এটাকে আমি হালকা এটা এটা সবাই মুখস্থ রাখে, আমি জানি তোমরা এমনি মুখস্থ করছো, বাট আমি এটাকে হালকা মডিফাই করতে চাই। কেন করতে চাই বলতেছি। একটা কাজ করি, এটুটাকে এই সাইডে আনি আর Z1কে ওই সাইডে নিয়ে যাই, ঠিক আছে। এখন কথাটা তোমরা নিচেরটা মনে রাখবো, উপরেরটা মনে রাখবা না। কেন মনে রাখবা নিচেরটা, আমি তোমাকে বলতেছি, একটা প্রমাণ দেখাই। ধরো তোমাকে বললো যে নিচের কোন জোড়াটা আইসোটোন, কি বললাম, নিচের কোন জোড়াটা আইসোটোন। ধরো তোমাকে এখানে বলে এটা 64, এটা ধরো তোমার 30, এটা ধরো তোমার 63, এটা ধরো তোমার 29। এখন ভালো করে বুঝো, 64 থেকে 30 বাদ দেওয়া ইজি। দেখো তোমার এখানে নিউটন সংখ্যা বের করবা কেমনে, 64 থেকে 30 বাদ দিয়ে। আর আমি তোমাকে যে ফর্মুলাটা দিলাম সেটা কি ভাই, A1 মাইনাস A2, মানে কি পাশাপাশি বিয়োগ, পাশাপাশি বিয়োগ, তাই না? আমি তোমাকে যেটা দিচ্ছি সেটা বেসিক্যালি তোমার কি, সেটা ভাই আমার বেসিক্যালি হলো এই পাশাপাশি বিয়োগ, এই পাশাপাশি বিয়োগ। এখন ভাই তুমি নিজেই বুঝতেছো যে ভাইয়া 64 থেকে 30টা বাদ দেওয়া, হ্যাঁ যাবে, বাট দেখেন ভাই এটা 64 ছিল, এটা 63 ছিল, ভাই চোখেই দেখা যাচ্ছে, মানে একদম ইজি মোডে পারা যাচ্ছে। যারা এই 64 আর 30 করতে তো তোমরা ক্যালকুলেটারে ভয়ে মানে হাতে টিপাটিপি করবা। আর যেহেতু ভাইয়া তোমার ভার্সিটিতে তোমার ক্যালকুলেটার দিবেন, আর এমসিকিউতে তুমি টাইম বাঁচাতে চাও, তো ক্যালকুলেটার ধরাবে নাকি, টাইম লস, তো তুমি ভাই ভুল করার চান্সেস আছে।
দেখো ভাই 64 থেকে 63 বাদ দেওয়া কোনো ব্যাপার না ভাই, 1। 30 থেকে 29 বাদ দেওয়া ভাই কোনো ব্যাপার না, 1 ভাই। এইটাও আসছে কত, 1, এটাও আসছে কত ভাই, 1। আর ভাই যেহেতু দুইটা মিলে গেছে তার মানে এটা অবশ্যই আইসোটোন, তো বুঝে গেছে ভাই। তাই যেহেতু তোমরা আমার স্টুডেন্ট, তুমি উপরেরটা ইউজ করবে না, তুমি নিচেরটা ইউজ করবে। বাকি দুনিয়া কী করো তোমার যায় আসে না, ঠিক আছে। বাকির জন্য গরু হলে তুমি কি গরু হবে নাকি? কেউই ভুল না, ঠিক আছে। বাট বলতেছি নিচেরটা একটু তোমাকে টাইম সেভ করবে, ওকে। আহামরি যে খুব একদম এক্সক্লুসিভ শর্টকাট দেখেছে এমন না, ঠিক আছে, জাস্ট কমন সেন্স, ওকে। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে তুমিও পারতা। ওকে, চলো নেক্সটে আসি। তো ভাইয়া আগের ক্লাসে ভাই আপনি বলছিলেন যে পৃথিবীতে যত ধরনের ভাইয়া নিউক্লিয়াস আসে, আইদার সে মোটা হোক, ওই মোটা না, আইদার সে পাতলা হোক, আইদার সে মোটা হোক, আইদার সে যতই জাম্বু হোক, ঠিক আছে, ধরো এক ব্র্যান্ড শো, ঠিক আছে, সবচেয়ে স্ট্রং ম্যান হোক, আর বা আমি হোক চিকুন মানুষ, যেই হোক ভাই, প্রতিটা নিউক্লিয়াসের ঘনত্ব একই, ঠিক আছে। এখন ভাই যেহেতু প্রতিটা নিউক্লিয়াসের ঘনত্ব একই, তুমি মোটা হলেও তোমার সেম পরিমাণ জায়গা দেবো, তুমি চিকন হলেও তোমার আমি সেম পরিমাণ জায়গায় দিব। এখন কথা হলো ভাই এখানে সমস্যা ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। ঘনত্ব যখন ভাই সবার একই হওয়া শুরু করছে, তোমার ভর সংখ্যার উপর কোনো ম্যাটারই করতেছে না। তুমি যত মোটা হও তাও তোমার ঘনত্ব একই, তুমি যত পাতলা হও তাও তোমার ঘনত্ব একই। তখনই ভাই একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে। ভাই কী ঝামেলা ক্রিয়েট হলো ঘনত্বর জন্য? মানে ঘনত্ব একই জন্য ভাই ঝামেলা কেন ক্রিয়েট হলো? ভাই ঘনত্ব একই হওয়ার জন্য ঝামেলা ভাই ক্রিয়েট হয়েছে। তোমাদেরকে বুঝাই, ধরো এটা ধরো তোমার একটা নিউক্লিয়াস, আর ধরো এটা তোমার একটা নিউক্লিয়াস, ওকে। এখন দেখো ব্যাপারটা হলো ভাই দুইটার যেহেতু আমার ঘনত্ব একই, এখন ভাই দেখো এটার যেহেতু আমার ঘনত্ব, এটার যেহেতু ঘনত্ব ভাই আপনার একই, বুঝে যাচ্ছে ভাই বড়টারে বুঝতে পারো অনেক বেশি চাপাচাপি হবে, আর ভাই এটার অত বেশি চাপাচাপি হবে না। তার মানে ভাইয়া যারা ধরো তোমার এটা কি ভাই জেডের ভ্যালু আমার কম, মানে কি ভাই পারমাণবিক সংখ্যা আমার কম, আর এটা কি ভাই আমার জেডের ভ্যালু বেশি। তার মানে বোঝাই যাচ্ছে যে ভাইয়া যারা হালকা আছে, ঠিক আছে, যারা হালকা মৌল তাদের স্থায়িত্ব বেশি, যারা হালকা মৌল তাদের স্থায়িত্ব বেশি। অনেক ভাই কেন যারা হালকা মৌল স্থায়িত্ব বেশি কেন? ধরো তোমাদের ধরো ভাই বোন আছে, এখন ধরো কারো ভাই হলো একটা, আর কারো ধরো ভাই হলো 11টা। কোথায় ভাই মারামারি লাগার চান্স বেশি? ভাই যেখানে 11টা আছে, ঠিক আছে, যেখানে কি আপনার 11টা আছে। ধরো এক জায়গাতে তোমার দুইটা ভাই ধরো তোমার একই রুমে আছে, আর সেখানে ধরো তোমার 11টা ভাই আছে, ঠিক আছে, 11টা ভাই আছে। তার মানে ভাই অবশ্যই 11টা ভাইতে আপনার মারামারি বেশি লাগবে। এখানে ভাই দেখছো প্রোটনের নাম্বার অনেক বেশি, আর সবাই জানে ভাই প্রোটনে বিকর্ষণ বল সৃষ্টি হয়, তাই না? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে, আকর্ষণ আর বিকর্ষণ। এখানে আপনার বিকর্ষণ হবে, বাট যেহেতু এখানে ভাই হালকা মৌল, তাই ভাই এটার স্থায়িত্ব বেশি। বাট যেহেতু ভাই এটার কি ভাই, এটার হলো ভাই আপনার ভারী মৌল, এটার কি ভাই আপনার ভারী মৌল, ঠিক আছে, মোটা, এর কি ভাই আপনার তাদের স্থায়িত্ব কি ভাই আমার বেশি, স্থায়িত্ব কম, তাদের স্থায়িত্ব কম। বুঝতে পারছো? নর্মাল সিম্পল এক্সাম্পল। এক জায়গায় 11টা ভাই, এক জায়গায় 2টা ভাই, 11টা ভাই কি মারামারি বেশি হবে, 2টা ভাই কি মারামারি খুবই কম হবে। আর যেহেতু আপনার এখানে অনেক মানুষ, তাহলে দামা মারামারি হবে, তার মানে কি এটা স্থায়িত্ব কম। আর যেহেতু এখানে ভাই কম, ঠিক আছে, মারামারি কি আপনার বেশি হবে না, স্টেবিলিটি বা আপনার স্থায়িত্ব কীভাবে বেশি থাকবে, এটা স্টেবিলিটি বেশি, ওইটার স্টেবিলিটি কীভাবে আপনার কম। ওকে, আসো এবার তোমাদের মনে অনেকের কোশ্চেন আসতে পারে, ভাইয়া আপনি আমার একটা জিনিস বোঝান। আমি বললাম বলো। ভাই প্রোটন কীভাবে একই জায়গায় থাকতে পারে? প্রোটন কীভাবে একই জায়গায় থাকতে পারে? অনেকে জিজ্ঞেস করে এটা কীরকম অদ্ভুত কথা। তোমাদেরকে যখন মাইক তো কাজ করে না, হ্যাঁ, তোমাদেরকে যখন কেউ যদি আমার স্থির তড়িতেও লেকচার দেখো, ঠিক আছে, স্থির তড়িতেও লেকচার, যেমন তোমাদের হলো ইউটিউবে আমি ফ্রিতে পড়ার অ্যাক্সেস যে দেখতে পারো, আবার তো বলা লাগবে না কেমনে দেখবা। তো স্থির তড়িতের লেকচারে তুমি যদি দেখো তাহলে দেখবা তোমাদেরকে বলছে যে ভাইয়া দেখো দুইটা প্রোটন যদি কখনো থাকে তাহলে এরা কীভাবে বিকর্ষণকে কি দূরে সরতে থাকবে। এখন আমার কথা হলো ভাইয়া নিউক্লিয়াসে তো আপনার এতগুলো প্রোটন আছে, ধরেন আপনি কার কথা বলবেন, ধরো কারে নেওয়া যায়, ধরো তোমার সোডিয়ামে আমার 11টা প্রোটন আছে, তাই না, নিউক্লিয়াসের মধ্যে। এখন কথা হলো ভাই 11টা প্রোটন একজন আরেকজনের বিকর্ষণ করবে, 11 ভাই, তাহলে তো ভাই ঘরটা তো ভেঙেই যাওয়ার কথা, কারণ কি সবসময় ওরা দূরে সরতে থাকে। এখন কথা হলো ভাই কে ওদেরকে ওই জায়গাতে আটকায় রাখছে, তাই না? স্থির বৈদ্যুতিক মানে স্থির তড়িতে তোমাদেরকে দেখাইছি, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, কি হতে থাকে ভাই, এরাও কি পিছনে সরতে থাকে, এও কি ভাই পিছনে যেতে থাকে, তাই না? জি ভাই।
এখন যেহেতু কিন্তু ভাই নিউক্লিয়াসে তো এরকম হয় না, এমন তো হয় না যে প্রোটনটা ভালো লাগতেছে না যে যার মতো হাঁটা দিলাম, হয় না। সবাই একটা ঘরের মধ্যে আটকায় রাখে। এখন কে আটকায় রাখে? আমাদের ফ্যামিলিতে কি হয়, আমাদের ফ্যামিলিতে বাবা মা আছে তাই না, আমাদেরকে ধরে রাখার জন্য মেরে মরে সব নিউট্রালাইজ করে দেবে। এখন সেমভাবে নিউক্লিয়াসে মা বাবার রোলটা কে প্লে করে সেটাই আমরা এখন বুঝবো, যে প্রোটনরা কীভাবে একই নিউক্লিয়াসে এত চিলভাবে আছে, কোনো ঝামেলাই হচ্ছে না। তো আসলে দেখা যাক, ধরো তোমার এটা একটা নিউক্লিয়াস, জি ভাইয়া, ধরো তোমার এখানে অনেক প্রোটন আছে, ওকে ভাই, ধরো আমি 4টা প্রোটন দেখাইলাম, তার মানে ভাই অবশ্যই এদিকে কি আমার একটা বিকর্ষণ বল আছে, এদিকে কীভাবে আমার একটা বিকর্ষণ বল আছে, এদিকেও কি আমার একটা বিকর্ষণ বল আছে, এদিকেও একটা বিকর্ষণ বল আছে। তার মানে কীভাবে সবাই কি তার জায়গা থেকে কীভাবে আমার কি ছড়ায় ছিটায় যেতে চাচ্ছে, সবাইকে আমার জায়গা থেকে কীভাবে আমার কী করতে যাচ্ছে বলো তো, ছড়ায় ছিটায় যেতে চাচ্ছে। কিন্তু ভাই ছড়ায় ছিটায় যেতে কেন পারতেছে না, তার কারণটা কি? তার কারণটা হলো ভাইয়া তোমার এখানে একটা খুবই শক্তিশালী বল আছে, ঠিক আছে। আর এই যে বলটা আছে মানে ওদেরকে ধরে রাখার জন্য, সেই বলটা কাদের মধ্যে কাজ করে সেটা বলে দিই এখানে, ঠিক আছে। খুব শক্তিশালী বল নিউক্লিয়নদের মাঝখানে কাজ করে, ঠিক আছে। নিউক্লিয়ন মানে কি ভাইয়া? এখন যদি তোমরা এটা জিজ্ঞেস করো, ঠিক আছে, খুব শক্তিশালী বল নিউক্লিয়ন দের মাঝে কাজ করে, ঠিক আছে। কি বললাম যে এখানে খুব শক্তিশালী একটা বল কি ভাই তোমার নিউক্লিয়নদের মাঝখানে কাজ করে। এখন অনেকে বল ভাই নিউক্লিয়ন মানে কি? নিউক্লিয়ন মানে হলো তোমার প্রোটন আর নিউট্রনকেই ভাই তোমার নিউক্লিয়ন বলে, ঠিক আছে। কারণ প্রোটন একটা নিউক্লিয়ন, নিউট্রনকে তুমি চাইলে একটা নিউক্লিয়ন বলতে পারো। নিউক্লিয়ন মানে কি বেসিক্যালি নিউক্লিয়াসের ভিতরে যারা থাকে, মানে যারা আর কি অধিবাসী বলো বা নিউক্লিয়াসের দেশটার ভিতরে যারা যারা থাকে সবাইকে বলা হয় কি নিউক্লিয়ন। যেমন বাংলাদেশের ভিতর যারা থাকে, ধরো আমিও বাংলাদেশি, তুমিও কি বাংলাদেশি, সেমভাবে নিউক্লিয়াসের ভিতর যারা আছে সবাই কীভাবে আমাদের নিউক্লিয়ন বলা হয়। ওকে, তাহলে আসলে কি কারো আর কোনো দিন কনফিউশন থাকবে না। তার মানে কি ভাই এখানে কি খুব শক্তিশালী একটা বল আছে নিউক্লিয়নদের মাঝখানে। এখন ভাই এই বলটার নাম কি? তো আপনারা জেনে খুশি হবেন যে এই বলটার নাম হলো আপনার নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে, বা নিউক্লিয়ার বল। ওকে, নিউক্লিয়ার বল বলা হয়, ঠিক আছে, বা নিউক্লিয় বল বলা হয়। ওকে, নিউক্লিয় বল বলি। ওকে, অনেকে ভাই প্রেডিক্ট করতে পারছিল যে ভাই এটাকে বলে কি নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল। নিউক্লিয় বানান ভুল হবে নাকি? নিউক্লিয় সমস্যা নেই, সামনে বই আছে, বই থেকে বানান দেখে দিব। হ্যাঁ, এদেরকে বলা হয় কিভাবে আমাদের নিউক্লিয় বল বলা হয়। এখন ব্যাপারটা হলো ভাই নিউক্লিয় বল হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বল, ঠিক আছে। পৃথিবীতে এখন পর্যন্ত যত বল আছে সবচেয়ে বেশি শক্তিশালী বল হলো এর থেকে শক্তিশালী বা এর থেকে স্ট্রং বল আর কেউই হইতে পারে না। এখন তোমাদের মনে অনেক কয়টা কোশ্চেন আসবে, আমি এটা জানি যে ভাইয়া ঠিক আছে নিউক্লিয়াসের মাঝখানে কাজ করে, এখন কথা হলো ভাই নিউক্লিয় বল। ওকে, এখন ভাইয়া প্রথম কথা, নিউক্লিয় বল কি সবসময় আপনার আকর্ষণীয় হবে, বিকর্ষণকে হবে না? তো মজার ব্যাপার হলে ভাই এটা আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে, ঠিক আছে। এটা ভাই কী হতে পারে সবগুলো প্রপার্টি আমি লিখে দিই। প্রথম প্রপার্টি তোমাদের মাঝখানে যেটা আসবে সেটা কি ভাই, এটা কি আকর্ষণও করে ও বিকর্ষণও করে। তোমাদের এটার এক্সাম্পল দেন ভাইয়া, যেমন রাবার যখন তুমি টানো ও করে কি তার আগের জায়গাতে ব্যাক আসতেছে আকর্ষণ। বাট তুমি যখন ওই জায়গাটাকে আবার ধরো স্প্রিং, বেটার এক্সাম্পল, ধরো ব্যাপারটা হলো তোমার এখানে যে বন্ধনগুলো আছে, এখন তুমি যদি এটাকে দূরে নেওয়ার চেষ্টা করো, যেটা কে করে, এই তোমার প্রোটন আর প্রোটনের বিকর্ষণ করে। নিউক্লিয়ার বল ব্যাপারটা চাষ করি জায়গা দ্বারা। আর তুমি যদি ভাই আবার করো কি বাহির থেকে যদি আবার চাপ দেওয়ার ট্রাই করো, ঠিক আছে, স্প্রিংকে বাহির থেকে তুমি যদি চাপ দাও, ওকে নিতে চাবে না ভাই, ও বলবে যে আরে বাবারে আমি আমার জায়গায় চুপচাপ বসেছিলাম, তুই এসে বেটা আমার সাথে লাথি করতেছিস, ওকে জায়গা থেকে সরবে না ভাই, সরবে না। তখন ও করবে কি, ও আবার তার নিজের জায়গা থেকে ভাই ব্যাক করার ট্রাই করবে। তাই কি ভাই নিউক্লিয় বল আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে। ওকে, এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া নিউক্লিয় বল যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বলই হয়, তাহলে এইটা কেন আমার আর আপনার মধ্যে কাজ করে না? তার সবচেয়ে বড় যে কারণটা হলো সেটা যে এ হলো ভাইয়া রেফারেন্স ডিপেন্ডেন্ট। রেফারেন্স ডিপেন্ডেন্ট মানে কি ভাই, দূরত্বের উপর নির্ভর করে, ঠিক আছে। এ হলো তোমার ফার্মি মিটারে কাজ করে, যেমন তোমার 10⁻15 মিটার, 10⁻10 মিটার, যেটা নিউক্লিয়ার ডিস্টেন্স নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, আমার আর তোমার মাঝখানে ডিস্টেন্স হবে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, এত দূরে ভাই সে কখনোই কাজ করে না। তার মানে কি ভাই এটা খুবই কম দূরত্বে কাজ করে, ঠিক আছে। এটা কি ভাই খুবই কম
দূরত্বে কাজ করে। এটা কি ভাই খুবই কম দূরত্বে কাজ করে। হ্যাঁ, তুমি যদি খুব বেশি নিয়ে যাও তাহলে ভাই এর ভাই সে অকাতটা নাই, সে অত দূরে ভাই কাজ করতে পারবে না, যেহেতু ভাই নিউক্লিয়ার ফোর্স না, নিউক্লিয়াসের মধ্যে মাঝখানেই থাকে। আর বাইরে যদি ভাই দূরে কাজ করে তাহলে বুঝতেছো পুরো ওয়ার্ল্ড একদম কোল্যাপস করে যেত। ওকে, সো ভাই এটা সম্ভব না। তবে নিউক্লিয় বলার এই দুইটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। বাকি ইনফো আরও আছে, ঠিক আছে, যেটা ঘূর্ণনের উপর ডিপেন্ড করে, আরও অনেক কিছু আছে, বাট আমি বলতেছি না। তোমার মেজর যে ফ্যাক্টর, তোমার সিলেবাসে দুইটা মনে রাখলেই হবে, ঠিক আছে। এটা কি ভাই এটা আকর্ষণ আর বিকর্ষণ দুই টাইপের, আর কি ভাই এটা খুবই কম দূরত্বে কাজ করে, বুঝে গেছে? জি ভাই। এখন তোমার মনে সেকেন্ড যে কোশ্চেন আসতে পারে নিউক্লিয় বল, তার মানে কি ভাই প্রতিটা নিউক্লিয়ারের মাঝখানে কাজ করে, ঠিক আছে। এই একটা ইনফরমেশনও নিয়ে নাও। সেটা কি ভাই এটা নিউট্রনের মধ্যেও করতে পারবে, ঠিক আছে। এটা ভাই প্রোটন নিউট্রনের মাঝখানেও করতে পারবে বলটা। এ আবার প্রোটনের মাঝখানেও করতে পারবে। অনেকে বলবে প্রোটনের মাঝখানে না খালি আপনার, এটা শেপটা খুবই বাজে হয়েছে। অনেকে বলবে ভাই প্রোটনের মাঝখানে না খালি আপনার কি বলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলেই কাজ করে। এই নিউক্লিয় বল আবার কই থেকে আসলো বাবারে? আমি বললাম কি, ঠিক আছে, দুই ধরনের বল আছে, ঠিক আছে, বললাম আমি, ঠিক আছে, দুই ধরনের বল আছে। বাট এখানে তোমার নিউক্লিয় বলও তো একটা এক্সিস্ট করে। যেমন তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরো বাংলাদেশের মধ্যে, ঠিক আছে, আমরা দুজন বাংলাদেশের ভাই, ধরো স্বাধীনতাতে দুজনের এই পূর্বপুরুষরা যুদ্ধ করে তারপরে কি দেশ স্বাধীন করছে, তাই ওই হিসাবে কি আমাদের দুজনের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ আছে। বাট এখন ধরো আমার পার্সোনালি ওই মানুষের ভালো লাগে না, দেখলেই মনে হয় কলমটার গলার মধ্যে আমি ঢুকাই দিই। তার মানে সেখানে তো ভাই বিকর্ষণ আছে। তার মানে একটা ফ্রন্টের দিক থেকে ওর সাথে আমার আকর্ষণ আছে, আবার আরেকটা ফ্রন্ট মানে আরেকটা যদি পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখো, তোমরা তখন আবার শর্টকাট ইউজ করো পিওভি, ঠিক আছে, পয়েন্ট অফ ভিউ। তুমি যদি আরেকটা পিওভি থেকে দেখো তাহলে দেখবা কিন্তু আমার আর তার মধ্যে কিন্তু বিকর্ষণও আছে, বুঝে গেছে। তারপরে নিউক্লিয়ার বলকে আপনার নিউট্রনের মধ্যে দিতে পারবে, নিউট্রনও দিতে পারবে, প্রোটনও দিতে পারবে। তুমি নিউক্লিয়ার হলে মাস তো দিতে পারবে, সমস্যা নেই ভাই। আকর্ষণ না বিকর্ষণ হবে সেটা ভাই রেঞ্জের উপর ডিপেন্ড করে। তুমি বেশি কাছে নিতে চাইলে তোমার দূরে সরাবে, তুমি দূরে সরালে আবার কীভাবে কাছে টান দিতে চাবে। আশা করি নিউক্লিয় বল নিয়ে তোমার আর জীবনে কোনোদিন কোনো সমস্যা হবে না। কেউ যদি বলে যে এটা ভেঙে যাচ্ছে না কেন, তুমি বলবা যে সবারই একটা বস আছে বা বাপ আছে। হ্যাঁ, আর এখানে এদের বস হলো আমাদের নিউক্লিয় বল। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝলাম। আচ্ছা, এরপরে ভাই কি লেখা, যে ভারী মৌল এত অস্থিতিশীল হয় কেন? ঠিক আছে, ভারী মৌল ভাই অস্থিতিশীল হয় কেন? আসো তোমাদেরকে একটা জাম্বু এঁকে দেখাই, আসো জাম্বু আঁকা যাক। ভালোই আছে, খারাপ না। এখন ধরো এই জাম্বুতে তোমার ভাইয়া কি আছে, ধরো যে একটা জাম্বু নিউক্লিয়াস। এখন কথা হলো ভাই জাম্বু নিউক্লিয়াস ভাঙতে কেন চাই, কারণটা কি? দেখো কারণ দেখাই। বা একটা কারণ ভাই অলরেডি বলছেন যে যেহেতু ঘনত্ব সেম রাখতে চায়, প্রোটনের মধ্যে বিকর্ষণ হয়, তাই ভাই কি এরা ভাঙতে চায়, ঠিক আছে, এত বড় হিসেবে থাকতে চায় না। ওকে, ঠিক আছে। আমি এখন জাস্ট ওই জিনিসটাই তোমাদেরকে একটা ডিফারেন্ট পিওভি থেকে দেখাবো, ঠিক আছে, পয়েন্ট অফ ভিউ থেকে দেখাবো। ধরো তোমার এটা হলো প্রোটন, আমার যে ড্রয়িং কোন দিন যে ভালো হবে, হ্যাঁ, ড্রিম। এখন দেখো যেহেতু ভাই এখানে প্রোটন আছে, তার মানে কি অবশ্যই এখানে কি ব্যাপক পরিমাণে এক প্রোটন আর এক প্রোটনটা কীভাবে বিকর্ষণ করতেছে? জি ভাই, করতেছে। যত বেশি ভারী নিউক্লিয়াস, তার মানে কি ওখানে অবশ্যই অনেক বেশি কি আপনার প্রোটনের সংখ্যা কীভাবে বাড়বে। আর ভাই যত বেশি প্রোটনের সংখ্যা বাড়বে, তার মানে কি ওখানে ভাই তত বেশি কী হবে? তত বেশি ভাই বিকর্ষণ হবে। আর ভাইয়া যেহেতু প্রোটন সংখ্যা আপনার বাড়তেছে, বিকর্ষণ বাড়তেছে, রিপালশন যেহেতু ভাই বাড়তেছে, তার মানে মৌল বলবে যে ভাইয়া অবস্থা তো এখানে খুবই খারাপ, ঠিক আছে, সব তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, একটু পরেই সব ভেঙে পড়ে ফট করে ভাই ভেঙে যাবে। এখন ভাই যেহেতু ভাই এখানে বিকর্ষণ খুবই মাসভাবে বাড়তেছে, যেহেতু এরা আর টিকতে পারতেছে না, তাই ভাই প্রথম কথা ভাই এরা স্থিতিশীল থাকতে চায় না, ঠিক আছে, ভেঙে যেতে চায়। এখন তোমাদের মনে পড়ে যে সেকেন্ড কোশ্চেনটা আসবে যে ভাইয়া প্রকৃতিতে যদি কেউ কখনো আসে তাহলে কি অবশ্যই সেটা স্থিতিশীল হয়ে আসছে? প্রকৃতিতে যদি কেউ কখনো আসে তাহলে ভাই ওটা অবশ্যই স্থিতিশীল হয়ে আসছে। হ্যাঁ, তোমাদের কথাও ঠিক আছে, ওকে। এখন ভাই এগুলো কি আঁকলেন, এখানে যে সাদাগুলা যেটা আঁকছে এটা হলো ভাই নিউট্রন। এখন দেখো তুমি যদি কোনো একটা ভারী মৌলের দিকে খেয়াল করো, তুমি যদি দেখো ইউরেনিয়ামে দেখবো প্রোটন সংখ্যা যদি 92 হয়, ভর সংখ্যা দেখবো 238। তার মানে দেখছো নিউট্রন সংখ্যা কিন্তু প্রোটনের থেকে অনেক বেশি। এখন কারণটা কেন হয়? তো ব্যাপারটা হলো যখনই প্রোটন সংখ্যা বাড়ে বিকর্ষণ বাড়ে, তার মানে কি ভাই অস্থিতিশীল অবস্থা অলরেডি শুরু হয়। এখন প্রকৃতি ওইটাকে ট্যাকেল দেওয়ার জন্য যতটুকু পারে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে। তো এটাকে ট্যাকেল দেওয়ার জন্য ও করছে কি, ও সুন্দর করে নিউট্রন সংখ্যাটা বাড়ায় দিছে। ভাই নিউট্রন সংখ্যা বাড়ায় দিলে কি হবে? ভাই নিউট্রন সংখ্যা তুমি যদি বাড়ায় দাও, খেয়াল করো নিউট্রনের মাঝখানেও নিউক্লিয় বল আছে,
প্রোটন নিউট্রনের মাঝখানেও নিউক্লিয় বল আছে, প্রোটন প্রোটনের মাঝখানে তো ভাই নিউক্লিয় বল আছেই। তো ব্যাপারটা হলো নিউট্রন সংখ্যা যদি তুমি বাড়ায় দাও সেখানে হবে কীভাবে আমার নিউক্লিয় বলটা কীভাবে বেড়ে যাবে, ঠিক আছে, নিউক্লিয় বলটা কীভাবে বেড়ে যাবে, আর তখন কি পুরো জিনিসটা কীভাবে ও ধরে রাখতে পারবে। এখন কথা হতে পারে যে ভাই তাহলে তো প্রবলেমের সলিউশন হয়েই গেল, ব্যাপারটা হলো পুরোপুরি বা সলভ হয় নাই। সবাই চায় যতটা সম্ভব স্টেবল পজিশনে যায়, আমি জানি এটা স্টেবল, ঠিক আছে, ইয়েস স্টেবল, সমস্যা নেই, বাট তাও ইউরেনিয়ামের কথা যদি বলো, যদিও ওকে স্টেবল করার জন্য নেচার সবভাবে ট্রাই করছে, বাট তাও ও আরও স্টেবল হওয়ার জন্য এই মৌলটা শেষে গিয়ে ভাই আমার ভেঙে যায়। সো মেইন যে কারণটা হলো যে ভাইয়া প্রোটন সংখ্যা যেহেতু বেড়ে গেছে, বিকর্ষণ বেড়ে গেছে, যদিও এটাকে ট্যাকেল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, বাট তাও ঠিক আছে, সবাই তার আরও বেস্ট ভার্সনটাতে যেতে চায়, ঠিক আছে। আশা রাখি কারো কোনো কনফিউশন নাই, ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, এরপর আসো নেক্সটে আসি আমরা। আচ্ছা, এবার আমরা ভাই একটা গ্রাফ নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। এখন আমরা ভাই একটা কী নিয়ে কথা বলবো, গ্রাফ নিয়ে কথা বলবো, ঠিক আছে ভাই। এখন এই ভাই গ্রাফটা ভাই কাকে নিয়ে কথা বলবেন, দেখো তোমরা এখন বুঝতে পারবা যে ভাইয়া আপনি বললেন যে ভাইয়া মোটা যারা আছে তারা কি করে, তারা ভাইয়া ভেঙে, তারা কি করে ভাই ভেঙে স্লিম হইতে চায়, তাই না, তারা কি ভাই ভেঙে গিয়ে স্লিম হইতে চায়। এখন ভাই ভেঙে স্লিম হইতে চায় মানে আসলে কার দিকে ওরা যেতে চায় বা কোথায় ওরা যেতে আসলে চায়, তোমাদেরকে সেটা আমি একটা গ্রাফের মাধ্যমে ইজিলি বুঝাই দিতে পারবো, ঠিক আছে। তোমাদেরকে সেটা আমি একটা গ্রাফের মাধ্যমে ইজিভাবে বুঝাই দিতে পারবো। তো আসলে আমরা এখানে একটা গ্রাফ আঁকবো, এই গ্রাফটা হবে তোমার নিউট্রন সংখ্যা ভার্সেস প্রোটন সংখ্যার গ্রাফ, ঠিক আছে। গ্রাফটা হবে তোমার কিসের, নিউট্রন সংখ্যা ভার্সেস প্রোটন সংখ্যা, মানে তোমার এখানে নিউট্রন সংখ্যা থাকবে ওয়াই এক্সিসে, ঠিক আছে, আর তোমার এখানে প্রোটন সংখ্যা থাকবে এক্স এক্সিসে, ঠিক আছে। প্রোটন সংখ্যা থাকবে ভাই তোমার এক্স এক্সিসে। আচ্ছা আসো আঁকা যাক। তো ভাই ব্যাপারটা হলো আসো নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যা আপনার নিউটন সংখ্যা থাকবে ওয়াইতে, প্রোটন সংখ্যা থাকবে আপনার এক্স এক্সিসে। আচ্ছা আসো, ঠিক আছে, গ্রাফটা খুবই মস্ত একটা গ্রাফ, তোমরা আঁকলেই দেখলেই বুঝতে পারবা। এই ধরো তোমার ওকে, তাহলে ধরো তোমার এখানে যে গ্রাফটা আছে, ঠিক আছে, এই গ্রাফটা ধরো তোমার হলো নিউট্রন সংখ্যা, ঠিক আছে, এটা ধরো তোমার নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, বা ধরো আমি এটাকে বললাম এন। আর ওদিকে যে আছে এদিকে ভাই ধরো আমার আছে প্রোটন সংখ্যা, ঠিক আছে, প্রোটন সংখ্যা, ধরো এদিকে তোমার আছে পি। এখন কথা ভাই নিউট্রন সংখ্যা ভার্সেস প্রোটন সংখ্যা গ্রাফটা তুমি যদি দেখো, তাইলে ভাইয়া প্রথমে আমি একটা লাইন আঁকি, ধরো পিঙ্ক কালার দিয়ে, ঠিক আছে, পিঙ্ক তো না সাদা দিয়ে, ধরো আমি এখানে একটা লাইন আঁকলাম ভাই। এই লাইনটা কি বোঝাচ্ছে, এই লাইনটা ধরো তোমার বোঝাচ্ছে হলো যে এখানে তোমার এন বাই জেডের যে রেশিওটা সেটা হলো তোমার 1, ঠিক আছে। মানে ধরো তোমার নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা ধরো সবার ভ্যালুকে একদম অ্যাজ ইট ইজ সেম। এখন কথা হলো অ্যাজ ইট ইজ সেম, আপনি একটা এক্সাম্পল দেন, যেমন তুমি যদি একটা এক্সাম্পল যদি শুনতে চাও কী হতে পারে বলো তো, হাইড্রোজেনে তো ভাই নিউট্রন সংখ্যা নাই, তাহলে ভাই সামনে আগান হিলিয়ামে, তাই না, হ্যাঁ হিলিয়ামে তুমি যদি চাও, তাহলে আমার হিলিয়ামে ভর সংখ্যা কত ভাই, হিলিয়ামে ভর সংখ্যা হলো আমার 2, ভর সংখ্যা আর সরি প্রোটন সংখ্যা হলো কত ভাই 2, আর ভর সংখ্যা কত ভাই 4। তার মানে ওখানে আপনার নিউট্রন সংখ্যা কত ভাই, নিউট্রন সংখ্যা হলো কত আপনার 2টা, প্রোটন সংখ্যাও কত ভাই আপনার 2টা। তার মানে ভাই এইভাবে তুমি যদি করতে 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 তুমি যদি 20 পর্যন্ত যদি যাও, ঠিক আছে, 20 পর্যন্ত যদি যাও, তাহলে দেখবো ভাই সবাই মোটামুটি ভ্যালু সেম রাখারই চেষ্টা করেছে। সবাই কি ভাই আমার ভ্যালু কি রাখার ট্রাই করছে ভাই, সবাই ভ্যালু আমার সেম রাখারই ভাই ট্রাই করছে। আচ্ছা, তার মানে ভাই প্রোটন সংখ্যা 20 পর্যন্ত সবাই মোটামুটি করার ট্রাই করছে। তার মানে ভাই ফার্স্ট যে পয়েন্টটা আমি সেটা লিখবো সেটা হলো যে জেড তোমার যদি 20 বা 20 থেকে যদি 20 বা 20 থেকে যদি 20 জেডের ভ্যালুটা, ঠিক আছে, বা পারমাণবিক সংখ্যাটা যদি 20 থেকে যদি ছোট হয়, তাহলে আবার তখন দেখা গেছে কি, তখন দেখা গেছে যে সবাই মোটামুটি তোমার এন আর জেডের যে রেশিওটা সেটা সবাই কী করছে ভাই 1 রাখারই ট্রাই করছে। এখন তুমি যদি এখানে ভাই গ্রাফ যদি প্লট করা স্টার্ট করো, তাহলে ভাই দেখা গেছে, ঠিক আছে, ফার্স্টে গ্রাফটা এঁকে নিই, তো দেখা গেছে এখানে তোমার
ঠিক আছে, সবাই মোটামুটি তোমার গ্রাফটা n=z পর্যন্ত এই লাইনের উপরে ছিল। তারপর দেখা গেছে যত তুমি বাড়ছো তখন তত দেখা গেছে যে ভাইয়া গ্রাফটা তোমার আসলে এরকম হওয়া স্টার্ট করছে। ঠিক আছে, ফার্স্টে তোমাকে গ্রাফটা আমি এঁকে দেখি। একটা ক্লাউডের মতো, বুঝছো গ্রাফটা? টু বি অনেস্ট, ফিজিক্সের যতগুলো গ্রাফ আছে সবচেয়ে সুন্দর গ্রাফ হলো এটাই। হ্যাঁ, মানে একদম টু বি অনেস্ট, মানে তোমাদের সিলেবাসে এই গ্রাফটা হলো সবচেয়ে সুন্দর। ঠিক আছে ভাই, ক্লাউডটা কী করতেছেন? এই ক্লাউডের ব্যাপারটা হলো ভাই তোমার এক একটা প্রোটনের সংখ্যাতে এক একটা ধরো তোমার রেশিও দেখা গেছে। হ্যাঁ, ওকে, ধরো আমি এভাবে করে আর কি যে কটা আঁকা যায় সেই কটা আঁকার ট্রাই করতেছি। যেহেতু গ্রাফটা সুন্দর, ঠিক আছে, খারাপ করে আমারও আঁকতে মন চাচ্ছে না। ঠিক আছে, ধরো তোমার এরকম একটা করে গ্রাফ আমি ধরো আঁকলাম। ঠিক আছে, তারপরে এখানে n=z এর এই ভ্যালুটা ধরো তোমার এরকম করে ধরো তোমার 20 পর্যন্ত ধরো আমার ভাই এভাবে মেনটেন করছে। হ্যাঁ, এরপর তুমি যখন গ্রাফ গেছো তখন ধরো তোমার গ্রাফটা একটু উপরের দিকে উঠে গেছে, যেভাবে বুঝতে পারলাম। এখন ভাই ব্যাপারটা হয়েছে কি, যত তোমার ভর সংখ্যা বাড়ছে, বুঝতেই পারতেছো ভাই প্রোটনের মধ্যে ব্যাপক লেভেলের কীভাবে আপনার বিকর্ষণ শুরু হয়েছে। আর যখন প্রোটনের মধ্যে ভাই ব্যাপক লেভেলের বিকর্ষণ আপনার শুরু হয়ে গেছে, তখনই সবাই বুঝে গেছে যে এখন আমাকে কোনো একটা মেজারমেন্ট নিতে হবে। এখন আমাকে কি ভাই কোনো একটা মেজারমেন্ট নিতে হবে, তাই না? না হলে তো ভাই নিউক্লিয়াস তো আর ভাই থাকতেছে না, এই বিকর্ষণের ঠেলায় সবাই পালা যেতেছে যে ভাই এই মানে ধরো সবাইকে একটা রুমের মধ্যে ছেড়ে তুমি টেম্পারেচার 40-এ দিয়ে রাখছো, সবাই থাকবে? কেউ ভাই থাকবে না, ওভেন হয়ে গেছে, সবাইকে জায়গা থেকে পালা যাওয়ার চেষ্টা করবে। তার মানে দেখা গেছে ভাই যতই প্রোটনের সংখ্যা বাড়ছে দেখবা নিউট্রন সংখ্যার ভ্যালুটা কিন্তু বেড়ে গেছে, কারণ কি ভাই পরমাণু তো আপনার স্টেবল করতে হবে। তারপর দেখা গেছে যে তোমার যদি ভ্যালুগুলো আমি যে ভ্যালুগুলো লিখতেছি সেটা মনে রাখার কোনো দরকার নাই, আমি জাস্ট তোমাদেরকে ডাটা বোঝানোর জন্য বলতেছি। তারপর দেখা গেছে তুমি যদি ভাই 20 থেকে যদি 60-এর মধ্যে তুমি যদি যাও, ঠিক আছে, 20 থেকে তুমি যদি 60-এর মধ্যে যাও, তখন দেখা গেছে যে ভাই ভ্যালুটা তখন হয় আইডিয়াল কেসে n/z = 1.51। ঠিক আছে, তখন কি ভাই আমার জেডের ভ্যালুটা হয় কি ভাই আমার 1.51। কথা বুঝতে পারছো? জি ভাই, তারও একটা মিনিট, মেসেজকে দিল, ইম্পর্টেন্ট কোনো টেক্সট নাকি? না, ইম্পর্টেন্ট টেক্সট না। আচ্ছা, সমস্যা নেই। তাহলে ভাই ব্যাপারটা হলো কি ভাই যখনই 20 থেকে 60-এর দিকে গেছে, যখনই আপনার কি প্রোটন সংখ্যা বাড়তেছে, তখন দেখা গেলো কি ভাই আমার রেশিওটা সরি হালকা একটু ঝামেলা হয়েছে, এটা ভাই 1.57 হয়ে গেল। হ্যাঁ, এখন ভাই 1.57 মানে কি ভাই? 1.57-এর যে মানেটা হলো যে ধরো তোমার এখানে মাঝখানে একটা লাইন আছে, বুঝছো, মাঝখানে একটা লাইন আছে, দেখেই বুঝতে পারছো যে ভাইয়া 20-এর থেকে যখন বেশি হয়েছে সবাই কিন্তু ভাই 1.57-এ নাই, সবাই 1.57-এ আছে না ভাই, কেউ 1.57 থেকে উপরে আছে, কেউ 1.57 থেকে নিচে আছে, কেউ পাশে ছড়ায় ছিটে আছে। তার মানে ভাই 1.57 তোমার কাইন্ড অফ লাইক বলা যায় মাঝখানের একটা লাইন, বুঝে গেছে? ওকে, 1.57 তোমার কাইন্ড অফ লাইক মাঝখানের একটা লাইন, তুমি চাইলে বলতে পারো। হ্যাঁ, ওকে, হ্যাঁ তোমার কাইন্ড অফ লাইক বলা যায় যে মাঝখানের একটা লাইনের মতো, তুমি চাইলে কাইন্ড অফ লাইক বলতে পারো। ঠিক আছে, মাঝখানের একটা লাইন। এখন ব্যাপারটা হয়েছে কি, সবাই চায়, যারা যে 20 থেকে 60-এর মধ্যে আছে সবাই চাচ্ছিল কি এই 1.57-এর মাঝখানে কি নিজেকে নিয়ে নিতে। এখন ভাই কেন নিজেকে নিয়ে নিতে? কারণ বুঝতেই পারতেছো, ধরো আমাদের সমাজে আল্লাহ বলো বা গড বলো সবাইকে ধরো বানাইছে, কেউ ধরো একটু ধনী, কেউ গরিব, সবাইকে বানাইছে তো। এখন ধরো যারা ধরো নর্মাল সুস্থ সাবলীল ধরো আছে, ঠিক আছে, হাত পার কোনো সমস্যা নেই, ধরো নর্মাল সুস্থ মানুষ, এখন কি ভাই স্বাভাবিক আছে না? জি ভাই আছে। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি, আমি যেটা জিজ্ঞেস করি যে আসলে ওরা কি স্বাভাবিক আছে নাকি নাই, এখন তোমরা বলবো যে ঠিক আছে ভাইয়া, হয়তো বা মানে আপনি অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে যদি বলেন তাহলে ঠিক আছে, বাট ভাই ব্যাপারটা হলো যদি টাকা পয়সার দিক থেকে বলেন বা স্টেবিলিটির যদি দিক থেকে বলেন বা স্থায়িত্বের দিক থেকে বলেন, তাহলে কি তাদের মধ্যে ইমপ্রুভমেন্টের স্কোপ আছে। এমনকি আম্বানিও চায়
যে তার টাকা আরও কীভাবে বাড়ানো যায়। তার মানে কি সবাই নিজের স্টেবল দিকটাতে যেতে চায়, প্রকৃতিতে সবাই স্টেবল আছে, বা সে চাইলে তার সেই পজিশনটা থেকেও আরও স্টেবল, আরও স্থায়িত্বতে চাইলে যেতে পারে। তার মানে ভাই ব্যাপারটা হয়েছে কি, ধরো তোমার এখানে যে গ্রিন জনরার যারা আছে সবাই কি ভাই তোমার এই পিঙ্কের মধ্যে যেতে চাচ্ছে, বুঝা গেছে? এই গ্রিন জনরার যারা আছে, ঠিক আছে, সবাই কি তোমার এই পিঙ্কের মধ্যে যেতে যাচ্ছে, ঠিক আছে, সবাই কীভাবে পিঙ্কের মধ্যে যেতে যাচ্ছে। ধরো উপরের গ্রিনেরগুলোও নিচে যেতে যাচ্ছে, নিচের গ্রিনগুলোও কীভাবে আমার উপরে যেতে যাচ্ছে। মানে মেইন ব্যাপারটা কি, ওদের এই রেশিওটা কীভাবে মেনটেন রাখা লাগবে। এটা আমি আবার 1.57 লিখছি, এটা 1.27 হবে। ক্লিয়ার? জি ভাই। তারপর দেখা গেছে তুমি যদি ভাই 60 থেকে, যদি তোমার 60-এর থেকে অ্যাবোভ হয়, তখন দেখা গেছে যে এটা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, যে জেনারেলি জেড ভ্যালু যদি 60 থেকে বেশি হয় তখন তোমার রেশিওটা যদি 1.57 হয়, তাহলে কি ভাই তুমি খুবই স্টেবল পজিশনে আসো, ঠিক আছে। অনেকে মনে করে ভাই স্টেবিলিটির মানে কি, স্টেবিলিটির মানে হলো কারা দুনিয়াতে বেশি দিন ধরে বেঁচে আছে, ঠিক আছে। নিউক্লিয়নে তোমরা সামনে দেখবা, আমরা দেখবো, ওকে, তুমি দেখবা অর্ধায়ু, গড় আয়ু, মানে কি সবাই কি নিঃশেষ হয়ে যেতে যাচ্ছে বা নিঃশেষ হয়ে যাচ্ছে। এখন ব্যাপারটা হলো তাকেই আমরা বেশি স্থায়ী বলবো যে ধরো বেশি দিন ধরে বেঁচে আছে। এখন দেখা গেছে তোমার পিঙ্ক লাইনে যারা আছে তারা কি বেশি দিন ধরে বেঁচে ছিল বা বেশি দিন ধরে সারভাইভ করেছিল। এখন সবাই আমরা জানি যে সবাই চায় যে নিজেকে বেশি দিন বাঁচায় রাখতে, তাই না, নিজের বংশ নিজের জাতি তো বাঁচায় রাখতে হবে, তাই না। তাই ভাই সবাই চাই কি এই পিঙ্ক লাইনে যেতে। এখন পিঙ্ক লাইনে যাওয়ার জন্য অবশ্যই কোনো না কোনো কাজ করতে হবে। এখন ভাই সেই যে কাজগুলা, সেই কাজগুলোকে বলা হয় আলফা বিটা ডিকে, ঠিক আছে। কি বলা হয় বা আলফা বিটা মাইনাস ডিকে, বিটা প্লাস ডিকে, গামা ক্ষয়, ঠিক আছে। এই ডিফারেন্ট টাইপের ক্ষয় করে ও করবে কি পিঙ্ক লাইনটাতে যাবে। এখন ভাই এটা করে কীভাবে, সেইটা আমরা নেক্সট লেকচারে দেখবো। হ্যাঁ, যেহেতু তোমাদের এটা একাডেমিকের ক্লাস, তোমরা বেসিক থেকে পড়তেছো, তাই ভাই আমার চিন্তা ছিল যে তোমাদেরকে 1 ঘন্টা করে ছোট ছোট ডোজ দেবো, যাতে তোমরা ধীরে সুস্থে বুঝতে পারো। হ্যাঁ, মানে ওরা কিছু না কিছু একটা বুঝো বিক্রিয়া টিক্রিয়া করে ও করবে কি পিঙ্ক লাইনের মধ্যে নিজেকে নিয়ে আসবেই, যেভাবেই হোক ভাই ওকে নিয়ে আসবে। সো আজকের লেকচারটা তোমাদের এই গ্রাফের এতটুকু পর্যন্তই থাকুক। হ্যাঁ, এই গ্রাফটা তোমাদের বইয়ে দেওয়া নেই, পরে আমরা ভাই আলফা বিটা ডিকে নিয়ে পড়বো। পরে তোমাদের আইনস্টাইনের কিছু ইকুয়েশন আছে, ভর ত্রুটি আছে, দেন তোমাদের আলফা বিটা ডিকে হয়ে গেলেই তোমরা বুঝতে পারবা যে গড়ে অর্ধেও, ওইটা নিয়ে ভাই আমাদের পড়াশোনা করা লাগবে। তারপর কীভাবে আমাদের বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসটা নিয়ে আমরা ভাই পড়াশোনা শুরু করে দিব। ওকে, তো আজকের এতটুকুই থাকুক। নেক্সট আরেকটা লেকচার 3-তে আমরা এই চ্যাপ্টারের বাকি যতগুলো পার্ট আছে সেই প্রতিটা জিনিস ভাই আমরা ডিটেইলে পড়বো, ঠিক আছে। আরও একটা গ্রাফ আছে তোমাদের এখানে, হ্যাঁ, ওইটা তোমরা ডিটেইলে বুঝবা। দেন বুঝার পরে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করলেই চ্যাপ্টারটা তোমার দি এন্ড হয়ে যাবে, ঠিক আছে। বুঝা গিয়েছে? জি ভাই, বুঝতে পেরেছি। তো সবাই ভালো থাকো, খুশি থাকো, দেখা হবে আর একটা লেকচারে। টাটা।